আজকের ক্লাসের নাম্বার হচ্ছে 14। টপিক হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস। আসলে কি হচ্ছে প্রবাবিলিটি কি জিনিস, এটা আশা করি ম্যাক্সিমাম বুঝেন এই পর্যায়ে এসে, যে এটা জাস্ট একটা ইভেন্ট কতটুকু লাইকলি হইতে পারে কি না হইতে পারে সেটা মেজার করে। এবং এটা নর্মালি সাকসেস দিয়ে চিন্তা করা যায় যে কোনো একটা ঘটনা হবে, সেটার প্রবাবিলিটি কেমন। সো এটা অবশ্যই 0% থেকে 100% হইতে পারে। আমরা দুষ্টুমি করে হয়তো বলি যে আমি 1000% শিওর, বাট ওইটা জাস্ট মজা করেই বলা। ইন রিয়ালিটি 1000% বলে কিছু হইতে পারে না, সবসময় 0% থেকে 100% পর্যন্ত থাকবে। এবং এটাকে যদি আমি জাস্ট নর্মাল নাম্বারে প্রকাশ করি, সেটা হচ্ছে 0 থেকে 1। সো এটা সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকবে। এক্স্যাক্টলি কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি 0 হইতে পারে, কোনো একটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি 1 হইতে পারে, আবার 0.5 হইতে পারে। সো যে কোনো কিছু পসিবল। সো এটা একটা কন্টিনিউয়াস নাম্বার। এখানে 0.0001ও হইতে পারবে। সো 0.03456 এরকম ইনফিনিট সামথিং এরকম হইতে পারে। সো মেইন কথা হচ্ছে এই নাম্বারটা সবসময় 0 থেকে 1-এর মাঝখানে থাকবে। সো এখন দেখি, আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কথা বলতেছি। তো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? তো মেইনলি আমরা যে নাম্বারগুলো নিয়ে কাজ করি ইউজুয়ালি, যেমন এখানে কয়েকটা এক্সাম্পল আছে। প্রথম একটা এক্সাম্পল যদি দেখি, যে নাম্বার অফ ফোন কলস রিসিভড এট এ কল সেন্টার ইন অ্যান আওয়ার। সো আমি কোনো একটা ঘন্টায় কতগুলা কল আসছে সেটা ট্র্যাক করতেছি প্রত্যেক ঘন্টায় ঘন্টায়। সো দিনে যদি 10 ঘন্টা কল সেন্টারটা চালু থাকে, লেটস সে নর্মালি 24 ঘন্টা চালু থাকে, বাট যদি 10 ঘন্টা থাকে তাহলে প্রতিদিন 10টা এরকম ভ্যালু পাবো। সো আমি 10টা ফ্রিকোয়েন্সি পাচ্ছি। আমি যদি এইটারই ডেটাটা বের করি তাহলে বুঝতে সুবিধা হবে। আম, কোথায় পয়জন ডেটা? আচ্ছা, পরের স্লাইডে ছিল ডেটাটা। হ্যাঁ, এখান থেকেই দেখাই। দেখেন, মনে করেন আমার প্রথম দিনে 10 ঘন্টায় কতগুলো নাম্বার পাচ্ছি। সো প্রথম ঘন্টায় হয়তো 3টা নাম্বার আসছে, 3টা কল আসছে। দ্বিতীয় ঘন্টায় 3টা কল আসছে। তৃতীয় ঘন্টায় 2টা কল আসছে। সো এই যে নাম্বারগুলো আসলো, তাদেরকে যদি আমরা একটা ফ্রিকোয়েন্সি টেবিলে নিয়ে যাই, তাহলে আমরা সেখান থেকে জানতে পারবো যে 3টা কল কতবার আসছে, 2টা কল, ঘন্টায় 2টা কল কতবার আসছে, ঘন্টায় 4টা কল কতবার আসছে। সো ওই জিনিসগুলোকেই যদি আমরা গ্রাফে নিয়ে যাই, সেটা হচ্ছে হিস্টোগ্রাম। তো এখানে আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে একটা হিস্টোগ্রাম। এখানে ওভারলে হিসেবে ডেনসিটি প্লটটাকেও অ্যাড করা হয়েছে। সো জিজি প্লট টুর ক্লাসগুলোতে আপনারা এই বিষয়টা সম্পর্কে দেখছেন। সো এখানে হচ্ছে জাস্ট আমরা এই অ্যাকচুয়াল ডেটাটাকেই ভিজুয়ালাইজ করছি। এই যেখানে এক্স অ্যাক্সিসে হচ্ছে এই ভেরিয়েবলটা বা এই কলামটা, ঠিক আছে? সো এখানে জাস্ট মানে আমরা প্রত্যেক ঘন্টায়, তো এখান থেকে আসলে কি দেখতেছি, দেখা যাচ্ছে যে 3টা কল সবচেয়ে বেশি সময় আসছে। যে 3টা কল, এটা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম হচ্ছে দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টায় 1টা কল, কিংবা প্রতি ঘন্টায় 8টা কল, 7টা কল, এই ধরনের কল কম আসে। সো এই ঘটনাগুলো হচ্ছে লেস লাইকলি। আর মোস্ট লাইকলি হচ্ছে যে নর্মালি 2 থেকে 3টা বা 4টা বা 6টা এরকম কল বেশি আসে। সো এই রেঞ্জের মাঝে কল বেশি আসতেছে, এই রেঞ্জের মাঝে কম কল কল কম আসতেছে। সো এই যে আমরা বেশি আসবে কম আসবে কথাটা বলতে পারতেছি, সেটাই হচ্ছে শুধুমাত্র এই প্রবাবিলিটির কারণে। সো আমরা একটা জিনিস অবজার্ভ করতেছি, তারপর সেখান থেকে বের করে নিয়ে আসতেছি যে আসলে তাহলে এই জায়গাটায় এতগুলা কল পাওয়ার, মানে 3টা কল পাওয়ার প্রবাবিলিটি কত। তো সেটা আমরা এই গ্রাফ থেকে পাচ্ছি যে হয় 0.3, মানে 30%। তো 30% ক্ষেত্রে হয়তো এরকম হবে যে আমরা এই 3টা কল পাবো কোনো একটা ঘন্টায়। তো এটা খুবই রাফ ফিগার। তো এখানে যে স্লাইডটা দেখতেছেন সেটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশনের। তো এখানে আমরা পরে ফিরে আসবো, আবার পিছন দিকে যাই। সো যেটা বলতেছিলাম, এই যে আমাদের ভেরিয়েবলগুলো থাকে, সেই ভেরিয়েবলগুলো কোনো একটা শেপ ফলো করতে পারে। যেমন এইমাত্র এক্সাম্পলটা দেখলাম, সেটা ছিল একটা পয়জন ডিস্ট্রিবিউশন। সো ওই শেপটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। কিছুটা স্কিউড হয়, এটা হচ্ছে কিছুটা রাইট স্কিউড। সো এই পাশে হচ্ছে একটু লেজের মতো বেশি থাকে। আর যদি আবার অন্য কোনো ভেরিয়েবল দেখি, যেমন এখানে আছে নাম্বার অফ কাস্টমার্স
হু মেক এ পারচেস আউট অফ 20 এন্টারিং এ স্টোর। সো মানে 20 জন কাস্টমার হয়তো ঢুকছে, তাদের মধ্যে কতজন আসলে কোনো একটা জিনিস পারচেস করছে, এই ধরনের ডেটা যদি আমাদের হাতে থাকে, সেগুলোকেও যদি এরকম হিস্টোগ্রামের মাধ্যমে ভিজুয়ালাইজ করি, আমরা কোনো একটা স্পেসিফিক শেপ পাবো। ওই শেপটা কোনো একটা স্পেসিফিক ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে। তো এই যে বিভিন্ন ডিস্ট্রিবিউশন ফলো করতেছে কোনো কোনো ডেটা, সো এই কোনটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করবে এবং কোন ডেটাটা কিরকম হবে সেটা ডিপেন্ড করে ডেটা টাইপের উপরে। যেমন প্রথমটা ছিল নাম্বার, মানে ফ্রিকোয়েন্সি, আমরা একটা কাউন্ট ডেটা পাচ্ছি। সো এটা কিন্তু সবসময় ডিসক্রিট হবে। 1.5 এরকম তো হইতে পারে না, 1.5টা কল তো হবে না কখনো, সরি। সো একটা কল হবে, দুইটা কল হইতে পারে, তিনটা কল হইতে পারে, সাড়ে তিনটা কল তো হইতে পারে না। সো এই ধরনের কাউন্ট ডেটা, এগুলোকে আমরা ডিসক্রিট বলতেছি। তারপর নাম্বার অফ কাস্টমার্স, এটাও কিন্তু কাউন্ট, সো এটাও ডিসক্রিট। তো যখন এরকম মানে আহ, বিচ্ছিন্ন নাম্বার থাকবে যে এটার সাথে ওইটার মিশে আছে না, ডিফারেন্ট ডিসক্রিট নাম্বার, সেগুলোর জন্য আমরা যে ডিস্ট্রিবিউশন পাই তাদেরকে বলা হয় ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস। আর কন্টিনিউয়াস যে ভেরিয়েবলগুলো আছে, যেমন র্যান্ডম নাম্বার জেনারেটেড বিটুইন 0 and 1, আমি যদি সিস্টেমের থেকে কিছু র্যান্ডম নাম্বার ডিফাইন করি, আর এ যেমন আমরা দেখছিলাম, আর ইউনিফ, ওই ফাংশনটা দিয়ে আমরা কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করি, সে আমাকে নাম্বার দেয় 0.0135 সামথিং, তারপর আবার 0.934, এরকম, মানে খুবই কানেক্টেড নাম্বার। তো ইউনিফর্ম কিছু নাম্বার দিচ্ছে একটার সাথে একটা কানেক্টেড। কানেক্টেড বলতে বোঝাচ্ছে যে আহ, মিশে আছে, খুবই কন্টিনিউয়াস। তারপর ধরেন মিলি সেকেন্ড, টাইম সেকেন্ডে মেজার করা হচ্ছে একদম মিলি সেকেন্ড পর্যন্ত। ওইখানে তো দেখবেন যে 1 সেকেন্ড, তো এটাকে যদি মিলি সেকেন্ডেও কনসিডার করি তো 1.1345 মিলি সেকেন্ড, আবার 1.1346 মিলি সেকেন্ড। সো ওই যে খুবই সূক্ষ্মভাবে একটার সাথে একটা কানেক্টেড থাকতেছে নাম্বারগুলো, ওই ধরনের নাম্বারগুলোকে আমরা কন্টিনিউয়াস নাম্বার বলি। এবং তাদের জন্য আমরা ডেইলি যে ডিস্ট্রিবিউশন পাই সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সিমিলারলি আইকিউ স্কোরের অফ এ পপুলেশন, এটা একটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হতে পারে। সো এরকম কয়েকটা এক্সাম্পল এখানে দেয়া। তো আমরা এখন যেটা দেখবো, যে ডিস্ট্রিবিউশনটা দেখবো, সেটা হচ্ছে একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। আর সবচেয়ে সিম্পল যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। তো এটা বেশি সিম্পল, সো অনেক কনসেপ্ট সেটা দিয়ে বোঝানো যায় না, সেই জন্য হচ্ছে ওইটা সবার পরে আসবে। আমি পয়জনটা তাহলে আগে দেখাই, এটার সাথে হচ্ছে আমরা অনেকগুলো কনসেপ্ট একসাথে বুঝতে পারবো। তো সবার বাম পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে, আমি জাস্ট ডেটাটার কথা বললাম, যে হয়তো প্রথম দিন 10 ঘন্টায় প্রত্যেক ঘন্টায় কতগুলা কল। তো এই যে কলগুলো, এই কলগুলোকে যদি আমি এখন হিস্টোগ্রামে ড্র করি তাহলে এরকম পাচ্ছি। তো সেখান থেকে আমরা হচ্ছে কিছু প্যারামিটার বের করে নিয়ে আসি, যে আমি অ্যাজিউম করে নিচ্ছি এই ডেটাটা পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করে। সো পয়জন ডিস্ট্রিবিউশনের জন্য স্পেসিফিক প্যারামিটার থাকে, যেই প্যারামিটারটা পেলে আমরা পয়জন ডিস্ট্রিবিউশনের ফুল পিকচারটা পেয়ে যাই। সো সেই প্যারামিটারটা হচ্ছে ল্যামডা, উপরে লেখা আছে ল্যামডা ইকুয়াল টু 3.9। সো 3.9 কোত্থেকে আসলো? এটাই ক্যালকুলেট করা হয়েছে আমাদের অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন থেকে। সো এটা হচ্ছে আমাদের ডেটা, এই ডেটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম, এখান থেকে আমরা এই ভ্যালুটা পাইছি। তো এখন আমাদেরকে জানতে হবে ল্যামডা জিনিসটা আসলে কি। সো ফার্স্ট স্লাইডে আসি, এখানে দেখেন সেকেন্ড পয়েন্ট, ইট হ্যাজ অনলি ওয়ান প্যারামিটার, যেটাকে ল্যামডা বলা হয়, যেটা মানে হচ্ছে এভারেজ নাম্বার অফ অকারেন্সেস ইন দ্য গিভেন ইন্টারভাল। সো এটাকে অ্যাকচুয়ালি রেটও বলা হয়, বা এভারেজ রেট, রেট অফ অকারেন্স সামথিং এরকম বলা হয়। এখন তার মানে এভারেজ নাম্বার অফ অকারেন্সেস যেহেতু, তার মানে হচ্ছে এই যে কলগুলো আমরা পাচ্ছি, তাদেরকে যদি আমি যোগ করে টোটাল অবজারভেশন নাম্বার দিয়ে ভাগ করে দেই, তাহলেই আমাদের রেটটা চলে আসতেছে। সো এক্ষেত্রে আমরা রেটটা কিভাবে পাই, বা রেট বা হচ্ছে প্যারামিটারটা কিভাবে পাই? পাই হচ্ছে টোটাল নাম্বার অফ কলস। সো এদের সবাইকে যোগ করে, যতগুলা কল আছে এখানে টোটাল 20টা কল, সো 20 দিয়ে ভাগ করে আমরা এই নাম্বারটা পাইছি 3.9। সো এই 3.9টাকেই আমরা জাস্ট আমাদের আর এর ফাংশন আছে সেখানে পুট মানে রেখে দিছি। সো সে আমাকে এই ডেটাটা দিল, যে সো আমি যদি এই অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন থেকে কোনো ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশনকে
রিফ্লেক্ট করতে চাই যে আসলে সেটা দেখতে কেমন হবে, তো সে হচ্ছে এই রকম। তো এখান থেকে কিন্তু অনেকটা রিফ্লেক্ট বোঝা যাচ্ছে। এখানে যেরকম এই জিরো থেকে শুরু হয়েছে, তারপর এখানে এসে একটু উপরে গিয়ে তারপর আবার নিচের দিকে নামতেছে। এখানটাতেও কিন্তু সেম, 0 1 2 3-তে গিয়ে একদম ম্যাক্সিমাম, তারপর হচ্ছে আস্তে আস্তে আবার নিচের দিকে নামতেছে, এবং এখানে প্রায় 10 পর্যন্ত চলে গেছে। যদিও এখানে এই ডেটা সেটে যদিও 10 বলে কোনো কিছু নাই, বাট মানে স্মুথ করার জন্য এটা দেখা যাচ্ছে উপরে গিয়ে আবার একদম এই পাশে কিছুটা রাইট স্কিউড হয়ে নিচের দিকে নেমে গেছে। সো এটা ছিল পয়জন ডিস্ট্রিবিউশন। সো ধরেন আমি যেহেতু স্যাম্পল নিয়ে কাজ করতেছি, আমার তো আসলে ধরেন ডেটা খুবই কম, অল্প ডেটা দিয়ে আমি এটা ফিট করলাম, সেখান থেকে এই ডিস্ট্রিবিউশনটা পেলাম। সো আমি অ্যাজিউম করে নিচ্ছি যে এটা পয়জন ফলো করে, সেটা অ্যাজিউম করে নিয়েই এই ডিস্ট্রিবিউশনটা ফিট করা হয়েছে, এবং সেখান থেকে আমি এইটা পেলাম। এখন আমি চাইলে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারি। যেমন নিচে আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 5 কলস ইন অ্যান আওয়ার? সো এখানে দেখেন আমরা তো বিভিন্ন পরিমাণ কল পাচ্ছি, কখনো 3টা কল পাচ্ছি, কখনো 6টা কল পাচ্ছি, কখনো 7টা পাচ্ছি। ধরেন আমি 5টা কল পাবো, এইটার প্রবাবিলিটি কত? ঠিক আছে, না আমি কল পাবো, ঠিক আছে পাবো তো মনে হচ্ছে ঠিক আছে 100%, যে সবগুলোতেই আসলে জিরোর চেয়ে বেশি। সো দেখে মনে হচ্ছে ঠিক আছে 100%, বাট নট নেসেসারিলি একটা কল পাবোই, জিরো হইতে পারে। যেমন এই যে ডিস্ট্রিবিউশনটা ফিট করছে সেখানে দেখেন জিরোর কিন্তু প্রবাবিলিটি আছে, এটা কিন্তু বরাবর এখানে না, একদম ফ্ল্যাট হয়ে যায় নাই, এখানে কিছুটা বেশি আছে। তার মানে চান্সেস আর এখানে জিরোটা কলও হইতে পারে, যে এমন কোনো ঘন্টা আসতে পারে যেখানে কোনো কল হয় নাই। সো এইভাবেই ডিস্ট্রিবিউশনটা ফিট করা হয়েছে। সো আমি এখান থেকে চাইলে যে কোনো একটা ঘন্টায় 5টা কল হবে, সেটার প্রবাবিলিটি কত সেটা বের করতে পারি, যে 1 2 3 1 2 3 4 5 এটা। সো প্রবাবিলিটি হতে পারে 0.16 বা এরকম। তারপর সিমিলারলি যদি জিজ্ঞেস করি যে তাহলে 9টা কল হবে, সেটার প্রবাবিলিটি কত, সেটা হতে পারে এরকম এই জায়গায় 9, এই বরাবর এখানে যে কাটটা কাট করে আর কি, ওয়াই এক্সিস ওই জায়গাটা। So এইভাবে আমরা প্রবাবিলিটি ওখান থেকে বের করতে পারি। আর একটা ফাংশন আছে যেটা হচ্ছে ডি পয়স, সো এটা দিয়ে এই কাজটা করা যায়। আর এটার অন্যতম গুরুত্বপূর্ণ ইউজ হচ্ছে জিএলএম এ, যেটা হচ্ছে জেনারেলাইজড লিনিয়ার মডেল। সো জেনারেল লিনিয়ার মডেল, ওইখানে হচ্ছে একটা লিঙ্ক ফাংশন ব্যবহার করা হয় বোঝানোর জন্য যে আমরা যেই ভেরিয়েবলটাকে প্রেডিক্ট করতে চাচ্ছি বা ফিট করতে চাচ্ছি সে আসলে কোন ডিস্ট্রিবিউশন ফলো করে। সো ইন জেনারেল আমরা যেসব লিনিয়ার মডেল ফিট করি, নর্মালি মাল্টিপল লিনিয়ার মডেলগুলো যে ফিট করি, সেখানে অ্যাজিউম করা হয় ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। বাট নট নেসেসারিলি আমাদের সব ধরনের ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। যেমন এখানেই আমি যে এক্সাম্পলটা দেখাইলাম, এটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে না ডেটা। সো আমি যদি এই ডেটাটাকে দিয়ে লিনিয়ার রিগ্রেশন করি, দেখা যাবে যে আমাদের আউটপুট হয়তো ভুল আসতেছে, যতটুকু অ্যাকুরেট হওয়ার কথা ততটুকু অ্যাকুরেট হচ্ছে না। সো আমরা আমাদের এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে, ধরলাম কতগুলা কল রিসিভ হচ্ছে সেটা, এটা ডিস্ট্রিবিউশন যদি পয়জন ডিস্ট্রিবিউশন হয়, সেক্ষেত্রে আমাদের ওই জিএলএম এ একটা লিঙ্ক ফাংশন ইউজ করতে হবে, পয়জন লিঙ্ক ফাংশন, যে অ্যাকচুয়ালি কানেক্ট করে দিবে এক্স ভেরিয়েবলগুলোর সাথে ওয়াই কে পয়জন ডিস্ট্রিবিউশনের থ্রুতে। সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনগুলো বোঝার পরে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় সেটা। সো আমরা ইন জেনারেল দেখা যায় যে এটা নিয়েই কথা বলি, বাট পরের যে ইউজ কেসটা প্রেডিক্টিভ মডেলিং, সেখানে হয়তো আমাদের মানে ইন জেনারেল বেসিক লেভেলে কথা বলি না। বাট এটা আসলে জানা থাকা ভালো যে আসলে এই ডিস্ট্রিবিউশনটা পরে কোথায় ইউজ হচ্ছে। সো লিঙ্ক ফাংশনে এটা ইউজ হয়। সো লিঙ্ক ফাংশনটা অ্যাকচুয়ালি মানে কিভাবে আসতেছে সেটা আমরা মডেলিং পড়ছে যখন সামনে দেখবো, তখন ওইটা সম্পর্কে ডিটেলসে জানবো। সো এখন আমরা কিছু কি পয়েন্টস জানি, এতক্ষণ তো একটা ওভারভিউ আমরা পেয়ে গেছি। সো প্রথম কথা হচ্ছে যে পয়জন ডিস্ট্রিবিউশনটা মেইনলি ইউজ হয় মডেলস দ্য নাম্বার অফ ইভেন্টস অকারিং এ ফিক্সড ইন্টারভাল অফ টাইম স্পেস অফ এরিয়া। মানে মেইন কথা হচ্ছে এটা ডিসক্রিট হইতে হবে, এটা হচ্ছে প্রথম পয়েন্টের মেইন কথা। দ্বিতীয় কথা তো বলছিলাম যে একটা প্যারামিটার থাকবে। তৃতীয় একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি পয়জন ডিস্ট্রিবিউশনের, সেটা হচ্ছে যে পয়জন ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্স দুইটাই সমান। তো আপনারা কেউ একজন বলেন তো আমাকে যে এই ডিস্ট্রিবিউশনটার মিন কোথায় হইতে পারে?
কত হতে পারে, এটার মিন কত হতে পারে? 3.9। রাইট। পরে ওই যে, হ্যাঁ। হ্যাঁ, এটার মিন 3.9, মানে এই যে এক্স্যাক্টলি এইটাই। এখন প্রপার্টিটা হচ্ছে যে এটার মিন যত, এটার ভেরিয়েন্স ততই। So, আমি যখন সামনে একটু পরে আর এর কোড দেখাবো, তখন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে এই ডেটাটা যেটা হাতে ছিল, ওই হাতে ছিল যে ডাটাটা, ওইটার মিন আর ভেরিয়েন্স ইকুয়াল কিনা, অ্যাটলিস্ট কাছাকাছি কিনা। কারণ দেখেন, আমরা যখন ডাটা ফিট করি, এই যে আগে প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখছি, সেখানে কিন্তু কখনো এমন হয় নাই, নট নেসেসারিলি, যে ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্স সমান। সরি, ভেরিয়েন্স না, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি বলছে, সরি, ভেরিয়েন্স, ঠিক আছে। মিন এবং ভেরিয়েন্স সমান এরকম কিন্তু কখনো হয় নাই। বাট যখন আমাদের ডেটা পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করবে, তখন অবশ্যই মিন এবং ভেরিয়েন্সকে সমান হইতে হবে, সমান না হইলেও অন্তত কাছাকাছি হইতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন। তো দেখেন, এইমাত্র যেটা ফিট করলাম ডান দিকে, উপরের প্লটটা, এখানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ডেটার কিছু, মানে কি পরিমাণ আছে সেটা বোঝানো হচ্ছে, লাইক ডেন্স কতটুকু ওই অবজারভেশনটাতে, বা ওই পয়েন্টটাতে ডেটাটা কতটুকু ডেন্স, ওইটা আমরা এখান থেকে জানতে পারছি। সো দেখেন, সবচেয়ে বেশি ডেন্সিটি কোথায় আছে, সরি ডেন্স না, কোন জায়গায় মাস সবচেয়ে বেশি, ভর বা মাস। এখানে একটা বিষয় আছে, আমি বলি টার্মিনোলজিক্যাল কিছু জায়গা আছে, যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এরকম একটা ফাংশন আছে, ওইটাকে বলা হয় ডেনসিটি ফাংশন। আর ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা এই ফাংশনটাকে বলা হয় মাস ফাংশন। তো দুইটা যদিও সেম জিনিসই বোঝাচ্ছে, যে আমাদের এই ভ্যালুগুলোর কোথায় আসার প্রবাবিলিটি কতটুকু, যে 2.5, 2.5 থেকে এখানে কোন হবে না, ধরেন 3, 3 হবে, এটার প্রবাবিলিটি কত। সো এই যে আমরা ভ্যালুটা পাচ্ছি, এটা আসলে এক্স্যাক্টলি এখানে এটাই হবে, 0.2 হবে। সো তার মানে এই জায়গাটাতে সবটা ম্যাথ এই জায়গাটাতেই আছে, নট দ্যাট 2.5-এ কিংবা 2.2-তে একটু এরকম না, এক্স্যাক্টলি টুতেই সবটুকু ভর বা মাস। সো এই জন্য এটাকে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে এটাকে মাস ফাংশন বলা হয়। বাট কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে আমি যদি একটু পিছনে যাই নিচের দিকে, যেমন নর্মাল ডিস্ট্রিবিউশনটার দিকে তাকান, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এমন না, আমি যদি হিস্টোগ্রাম ড্র করছি, বাট এখানে কিন্তু নাম্বারগুলো কানেক্টেড। সো কাহিনী হচ্ছে, এখানে কিন্তু আসলে ওই ম্যাথ কথাটা খাটবে না। কারণ এখানে দেখা যাবে যে 75 থেকে 76-এর মাঝখানে অনেকগুলো ভ্যালুর মধ্যেও প্রবাবিলিটি আছে, মানে ওগুলো হইতে পারে, ওগুলো হওয়ার চান্স আছে। যখন এরকম হবে যে আসলে একটা স্পেসিফিক পয়েন্টের বদলে একটা স্পেসিফিক রেঞ্জের মাঝে প্রবাবিলিটি থাকার চান্স থাকবে, তখন সেটাকে আসলে আর ওই ম্যাথ ফাংশন বলা যায় না বা ম্যাথ বলা যায় না, সেটাকে তখন আমরা ডেনসিটি দিয়ে, বা গতদিন যেটা বলছিলাম এরিয়া দিয়ে হচ্ছে আমরা কনসিডার করি। তো ওই জন্য হচ্ছে টার্মিনোলজিক্যালি এটাকে বলা হচ্ছে ডেনসিটি ফাংশন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আর ডেন্স আর আর হচ্ছে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ম্যাথ ফাংশন। বাট প্র্যাকটিক্যালি দুইটা আসলে সেম জিনিসই। সে আমাকে বলে দেয় যে কোনো একটা এক্স ভেরিয়েবলের প্রবাবিলিটি কত, ওখানে ওই পয়েন্টটাতে প্রবাবিলিটি কিরকম, ওইটা হচ্ছে আমাদেরকে বলে দেয় এই ফাংশনটা। তো তার মানে হচ্ছে, এখানে এখানে কি আছে আমি একটু এটা বোঝার চেষ্টা করি। এখানে আমাদের তিনটা জিনিস আছে। প্রথম জিনিসটা হচ্ছে ল্যামডা। সো ল্যামডা মানে আমরা অলরেডি জানি যে আমাদের অবজার্ভ যে ডেটা ছিল সেই ডেটার এভারেজ, বা এটাকে আমরা এখানে রেট বলতেছি। সো এই ল্যামডা হচ্ছে সেই রেট। এই রেটটা দুইটা জায়গায় ইউজ হচ্ছে, একটা হচ্ছে ল্যামডা এখানে, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার ল্যামডা। সো ই হচ্ছে ওই এক্সপোনেন্ট আর কি, ন্যাচারাল যে ভ্যালুটা আর কি, 2 পয়েন্ট সামথিং। আর আর দুইটা জিনিস হচ্ছে, দুইটা না সরি, একটা। এখানে টোটাল দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ল্যামডা আর হচ্ছে কে। আর কে মানে হচ্ছে এই ভ্যালুগুলো, 0, 1, 2, 3, 4, 5, 6, এই ভ্যালুগুলো হচ্ছে ওই কে। সো এই ফাংশনটাতে আমি তো অলরেডি ল্যামডার ভ্যালু জানি, যেহেতু এটা জানি, সো কে এর ভ্যালু বসাই দিলে আমি পি এর ভ্যালুটা পেয়ে যাব। মানে হচ্ছে এই ডেন্সিটির ভ্যালু বা প্রবাবিলিটির ভ্যালুটা কত হবে সেটা এখান থেকে পেয়ে যাব। So, এইভাবে অ্যাকচুয়ালি এই ফাংশনটা কাজ করে। সিমিলারলি অন্যান্য যে ডিস্ট্রিবিউশন আছে, যেমন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটার জন্য এরকম একটা ফাংশন আছে। সো এখানে দেখেন আগেরটাতে
পয়জন ডিস্ট্রিবিউশনের প্যারামিটার ছিল একটা, আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হচ্ছে দুইটা, একটা হচ্ছে এন, একটা হচ্ছে পি। সো এইখানে এই ভ্যালুগুলো যদি বসায় দেন, আপনি ধরেন অবজার্ভ ডেটা থেকে ওইগুলা মেজার করে নিলেন বা এস্টিমেট করে নিলেন। সো এন এবং পি বসায় দিলেন, তারপরে আপনি জাস্ট কে এর ভ্যালু বসায় দিয়ে দিয়ে পি এর ভ্যালুটা পেয়ে যাবেন। সো এই যে এক একটা পি যে ভ্যালুগুলো পেলাম আমি, আচ্ছা এই প্লটটায় ভুল আছে, কারেক্ট করে নিতে হবে, যাই হোক। So, এই যে পি এর ভ্যালুটা পাচ্ছি, এগুলো আসলে কিভাবে পাচ্ছি? জাস্ট এখানে ভ্যালু বসানোর মাধ্যমে। আমি কখনো ওয়ান বসাচ্ছি, টু বসাচ্ছি, থ্রি বসাচ্ছি, বসিয়ে বসিয়ে জাস্ট ওই ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো এইভাবে এই ম্যাথ ফাংশনটা কাজ করে। সো সো এটা ছিল পয়জন ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশন। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ফর লার্জ ল্যামডা পয়জন ডিস্ট্রিবিউশন অ্যাপ্রক্সিমেটলি ফলোস নর্মাল ডিস্ট্রিবিউশন। সো ডান দিকে তাকান, এই যে প্লটটা আছে এটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি, গুগল করে পাইছি, এটা দেখতে সুন্দর লাগছে আমার কাছে। এখানে দেখেন ইয়েলো কালারের যেটা আছে এটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু পয়েন্ট পয়েন্ট ফাইভ। সো পয়েন্ট ফাইভ হইলে আমাদের ডিস্ট্রিবিউশনটার শেপ কেমন হইতে পারে? সো দেখা যাচ্ছে যে জিরোতে অনেক বেশি, তারপর আস্তে আস্তে এরকম কমে যায়। বাট আমাদের ঠিক এরকম ছিল, জিরোতে কম ছিল, তারপর এখানে গিয়ে থ্রিতে বেড়ে গেছে অনেক, 3.9 বা এরকম কাছাকাছি ওখানে গিয়ে বেড়ে গেছে, তারপর আবার নিচের দিকে নেমে গেছে। সো এখানে দেখেন, যত ডান দিকে যাচ্ছে মানে হচ্ছে যত ইনক্রিজ হচ্ছে ল্যামডার ভ্যালু, ল্যামডা ইকুয়াল টু ওয়ান এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম, টু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আরেকটু ডান দিকে সরে আসছে, থ্রি এর ক্ষেত্রে আরো একটু ডান দিকে, ফোর এর ক্ষেত্রে হয়তো আরো ওইভাবে, এভাবে সিক্স এর ক্ষেত্রে গিয়ে প্রায় এরকম ফ্ল্যাট হয়ে গেছে এবং প্রায় সিমেট্রিক্যাল একটা শেপ ধারণ করছে। সো তত নর্মালের কাছাকাছি হচ্ছে, নর্মাল ডিস্ট্রিবিউশনগুলো কিন্তু সিমেট্রিক্যাল শেপের হয়। সো এখানে সেই সিমেট্রিক্যাল একটা শেপ নিয়ে নিছে। সো ল্যামডা যদি আস্তে আস্তে আমি ধরি 10 নিয়ে যাই, 20-এ নিয়ে যাই, তখন দেখা যাবে যে এটা এক্স্যাক্টলি নর্মালের মতো হয়ে যাচ্ছে। সো এটা আমরা সামনে সিমুলেট করে দেখব। আর আরেকটা কথা হচ্ছে যে এই পয়জন ডিস্ট্রিবিউশন আমরা কখন ইউজ করব। সো দেখেন, যখন এরকম কোনো কেস হবে যে ইভেন্ট যেটা আমার ইন্টারেস্ট, আমি যে ইভেন্টটা নিয়ে খুব ইন্টারেস্টেড, সেটা যদি খুবই রেয়ার কোনো কিছু হয়, যেমন খুবই পপুলার একটা এক্সাম্পল হচ্ছে যে বইয়ের পাতার স্পেলিং মিস্টেক, যে প্রুফ রিডিং করার সময় স্পেলিং মিস্টেক পাওয়া গেল, কোন বইতে কতগুলা স্পেলিং মিস্টেক পাওয়া গেল। তো স্পেলিং মিস্টেকটাকে যদি আমি ধরি যে যে খুব রেয়ার ইভেন্ট, সেক্ষেত্রে ওইটাই পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করবে। তারপর ধরেন ঢাকার 300 ফিট হাইওয়েতে অ্যাক্সিডেন্টের সংখ্যা, এখন এটাও একটা ধরেন কি বলে, পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করবে। এরকম যে রেয়ার সব অকারেন্স তাদেরকে আমরা এখানে ফালাবো। সো সো দ্যাট আসলে এই যে ল্যামডা যে ভ্যালুটা 0.5 বা 1 2, এগুলো আসলে কি? এগুলা ছিল হচ্ছে রেট অফ এ ঘটনা, একটা ঘটনা ঘটার রেট কিরকম। সো রেটটা যত কম, ততই আমাদের এরকম স্কিউড ডিস্ট্রিবিউশন হবে, এবং যত স্কিউড ডিস্ট্রিবিউশন সেটা তত পয়জন ডিস্ট্রিবিউশনটাকে ভালোভাবে রিফ্লেক্ট করবে। কারণ যখনই এই রিফ্লেকশনটা হবে না, সেটা অ্যাকচুয়ালি পয়জন থেকে বরং নর্মালে চলে যাবে। সো আশা করি এটুকু ক্লিয়ার যে কখন পয়জন ডিস্ট্রিবিউশন ইউজ করা উচিত। মেইনলি রেয়ার ইভেন্টগুলোর ক্ষেত্রে পয়জন ডিস্ট্রিবিউশন ইউজ করতে হবে। তো এখানে আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বিভিন্ন ইয়া প্লট। এইটা পরে দেখি, আগে আমরা দেখি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কেন ইউজ হয়, আসলে এটা কিভাবে তৈরি হইলো, বা আসলে এটা ইউজ কোথায়। প্রথমত, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন শো করে যে কোনো একটা, এখানে যে ওয়ার্ডগুলো ইউজ করছে এক্স্যাক্টলি এগুলো বলে যে নাম্বার অফ সাকসেসেস ইন এ ফিক্সড নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট বার্নলি ট্রায়ালস। সো কোয়েশ্চেন আসবে যে বার্নলি ট্রায়ালস জিনিসটা কি। সো বার্নলি ট্রায়ালস হচ্ছে জাস্ট একটা ট্রায়াল। এটা হইতে পারে কয়েন টস। হ্যাঁ, যে কয়েন টসে কি হচ্ছে, আমি টস করলাম, তো আমি যদি হেড উঠাকে সাকসেস ধরে নেই, সেক্ষেত্রে আমার একটা দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে আইদার আমার সাকসেস হবে অথবা আমার ফেলিউর হবে। সো হেড আসলে সেটা সাকসেস, হেড না আসলে সেটা আমার ফেলিউর। সো এরকম যে ট্রায়ালগুলো আছে, যেসব ট্রায়ালে আমাদের সবসময় দুইটা আউটকাম থাকবে, সেগুলোকে বলা হয় বার্নলি ট্রায়ালস। সো আপনারা যারা লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করেন,
বা করছেন যেখানে আপনাদের আউটকাম দুইটা। সো যেখানেই আপনার আউটকাম দুইটা সেখানেই কিন্তু এই বার্নলি ট্রায়ালসের কনসেপ্টটা থাকে। সো এইখানে আসলে যেটা হবে, সবার নিচের লাইনে দেখতেছেন, ইট ইজ এ লিঙ্ক ফাংশন ইউজড ইন জিএলএম ফর ফিটিং লজিস্টিক রিগ্রেশন। সো অ্যাকচুয়ালি বিহাইন্ডে যে লিঙ্ক ফাংশনটা ইউজ হয় সেটা অ্যাকচুয়ালি এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রিন্সিপালের উপরে দাঁড়ায় আছে। সো এখন যেটা বলতেছিলাম, বার্নল ডিস্ট্রিবিউশন, সরি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে পি। কথা হচ্ছে এন মানে কি? এন মানে হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, আর পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল। দেখেন, এখানে যেভাবে চিন্তা করতেছি আমি সেটা হচ্ছে, ট্রায়াল যে সবসময় একটাই হবে এমন কোনো কথা নাই বাইনোমিয়ালের ক্ষেত্রে। ডিস্ট্রিবিউশন আরেকটা আছে এরকম, সেটা হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। সো বার্নৌলি ডিস্ট্রিবিউশন হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা স্পেশাল কেস। ওই বার্নৌলিটাই অ্যাকচুয়ালি পরে লজিস্টিক ইউজ হয়, বাট বার্নৌলিটা খুবই একটা স্পেশাল কেস। কেন? এই যে নাম্বার অফ ট্রায়ালের কথা আমরা বলতেছি, ধরেন আমি আপনাদের থেকে যে কোনো একজনকে পিক করলাম, করে আপনাকে একটা কয়েন দিয়ে বললাম যে আপনি এই কয়েনটা 10 বার টস করবেন, এবং ফাইনালি আমাকে বলবেন যে কতবার আপনার হেড আসছে। সো দেখেন, একটা কয়েন টসে হেড আসার প্রবাবিলিটি কত? কেউ একজন বলুন তো আমাকে। 0.5। রাইট। একটা একটা কয়েন টসে হেড আসার প্রবাবিলিটি 0.5, আর টেইল আসার প্রবাবিলিটি 0.5, মানে 50-50, যে কোনো একটা আসতে পারে। সো যদি কয়েনটা মানে কি বলে, কোনো চোরামি করা না হয়ে থাকে, যদি সেটা একটা আনবায়াসড সুন্দর ভালো কয়েন হয়, ডানে বামে সব দিকে ওয়েট সমান থাকে, সেক্ষেত্রে ওটা যদি আমি টস করি, আমার এক্স্যাক্টলি 50% চান্স থাকবে যে কোনো একটা আসার, আইদার সাকসেস আসবে বা ফেলিউর আসবে। সো এই যে আমি আপনাকে 10 বার করতে বললাম, সেক্ষেত্রে এমন হইতে পারে যে পরপর 5 বার আপনার হেড আসছে, পরবর্তীতে পরপর 5 বার আপনার টেইল আসছে। সো এই যে 10 বারের মধ্যে আপনার সাকসেস কতবার হয়েছে? 5 বার। আবার এমনও হইতে পারে যে আপনার প্রথমে দুইটা সাকসেস আসছে, পরের দুইটা ফেলিউর আসছে, আবার পরের দুইটা সাকসেস আসছে, পরের দুইটা ফেলিউর আসছে, এইভাবে হয়তো আপনার আবারও 5 বার সাকসেস আসছে 10 বারের মধ্যে। সো এইভাবে হিসাব করলে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে তো 50-50। বাট ইন দ্য লং রান, ধরেন আপনি এরকম আরো অনেকবার টস করলেন, আবার টস করলেন 10 বার, তখন আসলো 7 বার সাকসেস, 3 বার ফেইলিউর। তো তখন আমার মনে হচ্ছে আচ্ছা এখানে তো হয়তো কিছু একটা ঝামেলা আছে। রাইট। সো এই যে একটা সন্দেহ যে তৈরি হচ্ছে, এগুলো আসলে দূর করা যায় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে চিন্তা করে। যদি আমি এটাকে এরকম ভাবে ফিট করি, উপরে যেটা দেখাচ্ছিলাম এভাবে যদি ফিট করি, সেখান থেকে আসলে বোঝা যাবে যে আসলে যে টসটা হচ্ছে সেখানে কোনো ফ্রডের আশ্রয় নেওয়া হচ্ছে কিনা। সো এই যে নাম্বার অফ ট্রায়ালস এর কথা আসতেছে, এইটা হচ্ছে সেটা, যে কতবার এটা ট্রায়াল দেওয়া হয়েছে, 10 বার নাকি 5 বার নাকি একবার। একবারও হয়, আবার 10 বারও পসিবল। যদি আপনি একবার করেন, মানে হচ্ছে এই যে প্রবাবিলিটি মাস ফাংশন, এই মাস ফাংশনে যদি আপনি এন পি কে, সেটা হচ্ছে পারমুটেশন, এন পি কে এইভাবেও লেখা যায়, আবার এন পি কে ওইভাবেও কথায় লেখা যায়, এন দিয়ে তারপর পি, তারপর নিচে হচ্ছে সাবস্ক্রিপ্টে কে, ওইভাবেও লেখা যায়। সো এন পি কে, এখানে কে হচ্ছে ওই ভ্যালুটা, যে এই যে এক্স অ্যাক্সিসের মানে কতবার সাকসেস হচ্ছে সেই নাম্বারটা হচ্ছে কে। সো আর এন হচ্ছে কতগুলো ট্রায়াল আমি দিচ্ছি, আর পি হচ্ছে অ্যাজিউমড নাম্বার অফ, মানে প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল। সো আমার কয়েন যদি ফেয়ার হয় সেক্ষেত্রে পি এর ভ্যালুটা 0.5। সো দেখেন, এখন যদি আমি প্লটগুলোর দিকে একটু তাকাই, এই যে উপরের যে তিনটা আছে, উপরের তিনটাতে পি এর ভ্যালু হচ্ছে 0.5। এখন আমি যদি 30টা ট্রায়াল দিই, সরি 30 বার চেক করি 10টা ট্রায়ালের মধ্যে কতবার করে সাকসেস হচ্ছে, যে আমি একবার ট্রায়াল করলাম, মানে একবার আমি 10 বার ট্রাই করলাম, সো তখন হয়তো আমার 4টা সাকসেস আসছে।
আবার ট্রাই করলাম, সেখানে আমার 6টা সাকসেস আসছে। আবার ট্রাই করলাম, 8টা সাকসেস আসছে। তো এইভাবে আমি 30 বার ট্রাই করার পরে এরকম একটা সাকসেসের হিস্টোগ্রাম পেলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কেসে 4 বা 6 এর মাঝখানেই আমার নাম্বার অফ টোটাল সাকসেস থাকতেছে। তো এটা একটা। আবার এখন যদি আমি 100 বার সেম কাজটা করি, 100 বার করলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টাইম আমার 5-এর আশেপাশে থাকতেছে। যে 10 বারের মধ্যে হয়তো 5 বার বা 6 বার বা 4 বার আমার নাম্বার অফ সাকসেস থাকতেছে। এখন সিমিলারলি আমি যদি 100 বার এই ট্রায়ালটা দেই, তো 100 বার ট্রায়াল দেওয়ার পর দেখা গেল যে যে 10 বার আমি ট্রাই করলাম তার মধ্যে 5-এর কাছাকাছি ম্যাক্সিমাম কেস। সো 10 বারই আমি সাকসেস পাইছি, সেটাও খুবই কম। আবার 1 বার বা 2 বার সেরকম সাকসেস পাইছি, সেইটাও খুবই কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে 5, 6, 4 এই রেঞ্জের মধ্যে সাকসেসগুলো ছিল। So এইটা হচ্ছে বাইলিনিয়ার ডিস্ট্রিবিউশনটার হিস্টোগ্রাম। এখন দেখেন, পিটাকে যদি আমি কমায় দেই বা বাড়ায় দেই, ধরেন আমি হচ্ছে একজন জুয়ারি, আমার কাজ হচ্ছে মানুষকে ঠকায়া টাকা নেয়া। সো আমি কি করলাম, আমি হচ্ছে কিছু চেঞ্জ করে দিলাম, কয়েনের মধ্যে কিছু মেকানিজম খাটাই দিলাম, চুম্বক দিলাম বা সামথিং, কিছু একটা খাটাইলাম যাতে করে প্রবাবিলিটি অফ সাকসেস কমে যায়। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, পি এর ভ্যালুটা 0.2 করে দিলাম। এমনভাবে ফ্রডের কাজটা করছে যে আমার এটা 0.2 হয়ে গেছে। সো 0.2 যেহেতু, এখন যদি আমি 100 বার ট্রাই করি, 100 বার ট্রাই করে খুবই কম সংখ্যক বার আসবে যে আমি 4 বারের বেশি জিততে পারছি। সো নাম্বার অফ সাকসেসেস দেখেন, 4-এর নিচে কিন্তু, মানে 4-এর বেশি কিন্তু নাই বলতে গেলে, অলমোস্ট জিরোর কাছাকাছি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে 4-এর কম সংখ্যক বার আমি জিততে পারছি। যেখানে কয়েনটা যদি ফেয়ার হইতো, আমি কম করে হইলেও দেখা যায় ম্যাক্সিমাম কেসে অন এভারেজ 5 বারের মতো জিততে পারতাম, সেখানে এখন আমি 4 বারে জিততে পারি না। সো এটা হচ্ছে পি প্রবাবিলিটি 0.2 থাকলে কিরকম হবে বাইনোমিয়াল গ্রাফটা। আর এটা হচ্ছে প্রবাবিলিটি 0.35 থাকলে কেমন হবে বাইনোমিয়াল গ্রাফটা ফর 100 ট্রায়ালস। আর এটা হচ্ছে 0.8, মানে সাকসেস যদি আমি 0.8 দিয়ে দিই প্রবাবিলিটি, সেক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে সেটা হচ্ছে এটা। এখানে দেখেন, যেহেতু 0.8 দিছিলাম, ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে আমি জিতছি, এবং সেটাও প্রায় 8-এর কাছাকাছি। তো 10 বারের মধ্যে আমি দেখা যাচ্ছে যে 7 বার বা 8 বার, কখনো 9 বার এই পরিমাণ জেতার এভিডেন্সটা বেশি পাওয়া যাচ্ছে এই ডিস্ট্রিবিউশন থেকে। সো ওই ডিস্ট্রিবিউশনগুলো কিভাবে পেলাম, ওই ডিস্ট্রিবিউশনগুলো অ্যাকচুয়ালি প্রপার্টি ম্যাথ ফাংশন দিয়ে আমরা পাইছি। সো আমি প্রথমে এভিডেন্স নিলাম। ধরেন আমি কিছু কয়েন টস করলাম 100 বার, করার পর ডেটা পেলাম, পাওয়ার পর সেখান থেকে হচ্ছে এন এবং পি এগুলাকে, পিটা অ্যাকচুয়ালি এখানে কি বলে, প্রত্যেকটা ট্রায়ালে কি পরিমাণ সাকসেস বা ফেল সেটা অ্যাজিউম করে নেওয়া হয়েছে 0.5। আর এন হচ্ছে তো আমি জানি যে কতবার ট্রায়াল করলাম, তো সেইগুলোকে এখানে বসানো হয়েছে। বসানোর পরে এই পি গুলো আমরা পাই, যে আমরা এখানে গ্রাফের মাধ্যমে দেখতে পারি। সো আমাকে আসলে তখন আর প্রত্যেকটা ট্রায়াল করতে হবে না, আমি অলরেডি ফিট করে ফেলছি। So আমার কাছে এন এবং পি যদি থাকে, সরাসরি প্রবাবিলিটি কত হবে 5টা সাকসেস পাওয়ার কিংবা 2টা সাকসেস পাওয়ার প্রবাবিলিটি কত হবে সেটা ওখান থেকে সরাসরি বের করা যাবে। সো এখানেও ওই অ্যাপ্রক্সিমেশনের একটা রুল আছে যে নর্মাল ডিস্ট্রিবিউশন কখন হয়ে যাবে। একটা হচ্ছে ফর লার্জ এন, সো নাম্বার অফ ট্রায়ালস যদি বেশি হয়, এই যে উপরে ডান পাশে যেটা ছিল, এখানে ট্রায়ালের সংখ্যা 1000 বার। সো নাম্বার অফ ট্রায়ালস যদি বেশি হয় এবং পি এর ভ্যালু যদি 0.5 থাকে, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে অ্যাপ্রক্সিমেট করে বা টেন্স টু নর্মাল ডিস্ট্রিবিউশন। সো এটা দেখতেও অনেকটা বেল কার্ভের মতো হয়ে গেছে। অন্যগুলা কিন্তু এরকম না। অন্যগুলা ক্ষেত্রে কিছু একটা ডান বাম হয়েছে, মানে হয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু যখন আমি 1000 ধরে নিছি, 1000 বার আমি ট্রায়াল দিলাম, যদি 10,000 বার দিলাম, এটা নিয়ারলি পারফেক্ট একটা নর্মাল ডিস্ট্রিবিউশন মনে হইতো। তো এটাই বলতেছিলাম যে বিগ ডাটার ক্ষেত্রে আসলে সবকিছু এরকম নর্মাল হয়ে যায়। আর ফাইনালি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ অনলি ওয়ান ট্রায়াল ইজ বার্নৌলি ডিস্ট্রিবিউশন। সো এইখানে তো আমরা অনেকগুলো ট্রায়াল দিছি। এখন আমরা যে ডেটা সেটগুলো নিয়ে কাজ করি, প্রত্যেকটা অবজারভেশন বরাবর আমাদের
একটা করে রেজাল্ট থাকে, আইদার সাকসেস অথবা ফেইলিউর। ওখানে কিন্তু এরকম থাকে না ম্যাক্সিমাম কেসে যে কতগুলা সাকসেস বা কতগুলা ফেইলিউর, ওইরকম কিন্তু না। সো যখন আমাদের কাছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এরকম থাকে যে শুধুমাত্র একটা সাকসেস অথবা ফেইলিউর, ওয়ান অথবা জিরো, ওইরকম হয়ে যায়। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রায়ালের সংখ্যা ওয়ান। ঠিক আছে। সো এন এর ভ্যালুটা সেখানে ওয়ান হয়ে গেল। সো সেই ধরনের ডিস্ট্রিবিউশনগুলোকে বলা হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এবং সেই বার্নৌলি ডিস্ট্রিবিউশনটাকেই যখন আমরা লজিস্টিক রিগ্রেশন ফিট করব সামনে প্রেডিক্টিভ মডেলিংয়ে, তখন হচ্ছে এই বার্নৌলি ডিস্ট্রিবিউশনটাকে একটা লিঙ্ক ফাংশন হিসেবে ইউজ করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কোয়েশ্চেন। ওকে। সো নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে আর কি বলবো, এটা বলতে বলতে তো অনেক কিছু বলা হয়ে গেছে, বাট মেইন কথা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনটা ম্যাক্সিমাম কেসে আমরা বেশি পাবো সামনে। এখন এখানে যে এক্সাম্পলটা দেখানো হয়েছে সেখানে হচ্ছে আমাদের 20 জন মানুষের ডেটা, ডেটাটা কিসের উপরে, আইকিউ এর উপরে। সো দেখা যাচ্ছে আইডি যার ফার্স্ট যে মানুষটা, তার আইকিউ হচ্ছে 70, দ্বিতীয় জনের 132, তারপরে 81। এরকম হচ্ছে আমাদের ডেটাটা হাতে আছে। তো যখন আমরা এটাকে ভিজুয়ালাইজ করলাম, আমাদের হাতে হিস্টোগ্রামটা এরকম আসলো, যেটার উপরে ওভারলে হিসেবে আমরা ডেন্সিটিটা দেখতে পাচ্ছি। সো এটা দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, এটা হয়তো নর্মাল ফলো করতে পারে। সো এটাকে নর্মাল ফিট করার পরে আমরা যে ডেটাটা পাচ্ছি, নর্মাল যে ফিটের ডেটা, সেটা হচ্ছে এইরকম। সো এখান থেকে হচ্ছে আমরা তাহলে অ্যাপ্রক্সিমেটলি এখানে, মানে ধরেন কোনো একটা আইকিউ স্কোর 100 পাবে, সেই 100 পাওয়ার প্রবাবিলিটি কত, সেটা আমরা এখান থেকে বের করতে পারি। 100 পাবে বা কোনো একটা মানুষের 100 থেকে 125-এর রেঞ্জের মধ্যে থাকবে, সেটার প্রবাবিলিটি কত। সো ধরেন আমার টার্গেট যদি এরকম হয় যে 75 বা তার কম থাকবে, এরকম প্রবাবিলিটি কত। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে জাস্ট এই পয়েন্টটা নিলে হবে না, আপনাকে বের করতে হবে এই 75 বরাবর একটা লাইন, তার বাম পাশের যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে আপনার সেই অ্যান্সার, যে 75 বা তার কম হবে, এটার প্রবাবিলিটি কত। সিমিলারলি যদি কোয়েশ্চেন আসে এরকম যে 100 বা তার বেশি হবে, তার প্রবাবিলিটি কত, সেক্ষেত্রে 100 বরাবর একটা ভার্টিক্যাল লাইন যাবে, সেই লাইনটা এই পুরো গ্রাফটাকে ডান দিকে যে পরিমাণ এরিয়া কভার করবে, সেটা হচ্ছে সেই অ্যান্সার। সো এটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, যে আমাকে এখানে এরিয়া নিয়ে চিন্তা করতে হবে। আমি বরাবর একটা পয়েন্টের প্রবাবিলিটি কত সেটা বলতে পারতেছি না, কারণ সেইটার ভিতরে আসলে ডানে বামে অনেক কিছু আছে। সো যদি আমি এইভাবে কনসিডার করি 100 বা 101-এর মধ্যে কত, বা 100 বা 105-এর মাঝে কত, সেই ক্ষেত্রে আমি একটা এরিয়া পাবো। বাট আমি যদি এখানে চিন্তা করি একটা লাইন, যে 185 পাবে, তার প্রবাবিলিটি কত, তো সেটা তো জাস্ট একটা লাইন। সো একটা লাইনের আবার প্রবাবিলিটি মানে এরিয়া কি, সেটা কোনো এরিয়া আসতেছে না। সো ওই জন্য কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনগুলোর ক্ষেত্রে নর্মালি এরকম একটা রেঞ্জ বলে দেওয়া থাকবে যে এই রেঞ্জের মাঝে আসবে, এটার প্রবাবিলিটি কীরকম। এইভাবে আর কি অ্যাপ্লিকেশনটা হয়। তো আমি একটু নিচের দিকে যাই, কি পয়েন্টসগুলো কি আসলে নর্মাল ডিস্ট্রিবিউশন হয় কি। সো নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার দুইটা। সো অনেকটা বাইনোমিয়ালের মতো। বাইনোমিয়ালের প্যারামিটার দুইটা, একটা হচ্ছে এন আর একটা ছিল কি, পি। পয়জনের প্যারামিটার একটা, কি ছিল, প্যারামিটারটা ছিল ল্যামডা, অ্যাভারেজ নাম্বার অফ অকারেন্সেস ইন এ গিভেন ইন্টারভ্যাল। সো এখানে প্যারামিটার দুইটা, আর নর্মালের প্যারামিটার হচ্ছে দুইটা। এখন নর্মালের প্যারামিটারগুলো কি কি, একটা হচ্ছে মিন আর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এই প্যারামিটার দুইটার দুইটা আলাদা মিনিং আছে। সো প্রথম যেটা মিন, সেটা ডিটারমাইন করে যে আমাদের ডিস্ট্রিবিউশনটার লোকেশন কোথায়, সেন্ট্রাল ভ্যালুটা কোন জায়গায়, মানে সেন্টার অফ দ্য ডিস্ট্রিবিউশন কোন জায়গায়, সেটা আমাদেরকে বলে দেয় এই মিন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদেরকে বলে দেয় যে ডাটাটা কতটুকু স্প্রেড থাকবে বা ডিসপার্সড হয়ে থাকবে। কারণ দেখেন আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন কিন্তু সবসময় সিমেট্রিক। তো আমরা যদি এই দুইটা ইনফরমেশন পাই, তাতেই যথেষ্ট আমাদের এই গ্রাফটা বা কি বলে হিস্টোগ্রামটা ড্র করার জন্য। সো আমি যদি আপনাকে বলে দিই যে নর্মাল আইকিউ স্কোরের এভারেজ হচ্ছে এখানে কোথাও কি হইতে পারে 90, আর এটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 20। তো এই দুইটা ইনফরমেশন পেলেই আমরা এই গ্রাফটা তৈরি করে ফেলতে পারবো। কারণ আমরা জানি যে এটা আসলে একটা সিমেট্রিক। সো একদম বরাবর এখানেই থাকবে মিন, এখানে থাকবে মিডিয়ান, এখানে থাকবে মোড, তিনটে ইনফরমেশন এই জায়গায়।
আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যদি পাই তাতে আমরা পাচ্ছি এরিয়ার ইনফরমেশন। সো নিচের স্লাইডটা যদি দেখি, সেখানে দেখেন এখানে নিচে এক্স অ্যাক্সেস বরাবর কি আছে। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে মিউ। মিউ মানে হচ্ছে মিন। এটাকে মিন দ্বারা ডিনোট করা, মানে মিনকে হচ্ছে মিউ দ্বারা ডিনোট করা হয়। আর যেটা হচ্ছে সিগমা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সো মিউ মাইনাস সিগমা মানে হচ্ছে এভারেজ থেকে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাম দিকে। আর মিউ প্লাস সিগমা মানে হচ্ছে এভারেজ থেকে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডান দিকে। তো আমি যদি আপনাকে বলে দেই যে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 20 এবং সেটার এভারেজ হচ্ছে 90, সেক্ষেত্রে আমাদের এভারেজটা থাকবে হচ্ছে এই জায়গায় 90। আর যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 20 বলে দিছি, সো 90 থেকে 20 ইউনিট ডান দিকে হচ্ছে এই পয়েন্টটা। সো তাহলে হচ্ছে 110। আর 90 থেকে 20 ইউনিট বাম দিকে হচ্ছে এই পয়েন্টটা, তাহলে হচ্ছে 70। তাহলে 70 হচ্ছে এখানে, 110 হচ্ছে এখানে। তাহলে এই দুইটা পয়েন্টের এরিয়া কতটুকু? সো এই যে একটা গ্রাফ রেডি হবে এখানে, এই এরিয়াটা হচ্ছে 68.2%। বা আমি এভাবে বলতে পারি, এই পুরাটা যদি 100% হয়, সেই 100%-এর মধ্যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে 68.2% অবজারভেশন আছে। সো এভাবে চিন্তা করেন, বাংলাদেশের টোটাল পপুলেশনের আইকিউ স্কোর যদি এরকম হয়, ওই যে যেটা বলতেছিলাম 90 হয়, এভারেজে যদি 90 হয়, তার মানে হচ্ছে বাংলাদেশের 68.2% মানুষের আইকিউ স্কোর 70 থেকে 110-এর মাঝখানে। ঠিক আছে। সিমিলারলি অন্য যে তিনটা আর দুইটা দেখা যাচ্ছে 95.4%, ওইটা মানে হচ্ছে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বামে এবং টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডানে। সো এখানে টোটাল এরিয়া হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত টোটাল এরিয়া হচ্ছে 95.4%। সো কি হয় তাহলে ক্যালকুলেট করলে? 90, 70, 50। আর এদিকে হচ্ছে 90, 110, 130। সো 50 থেকে 130-এর মধ্যে, তার মানে বাংলাদেশের 95.4% মানুষের আইকিউ স্কোর 50 থেকে 130-এর মাঝখানে। এটা হচ্ছে এইটার মিনিং। নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে কিভাবে আমরা ওই বাকি ইনফরমেশনটা পাচ্ছি। So, এটার অন্যতম একটা ভালো এক্সাম্পল দেওয়া যায় এইভাবে, যে এই পয়েন্টের ধরেন এটা কত ছিল, 110। সো 110-এর ডান দিকে কি পরিমাণ মানুষ আছে, সেটা আমরা এখান থেকে সরাসরি বলে ফেলতে পারি। যেমন 13.6% প্লাস হচ্ছে এখানে বাকি যতটুকু থাকে। তো বাকি থাকে কতটুকু? এই পয়েন্টে যদি থাকে হচ্ছে 95.4%, এইটুকুতে থাকে কত? আহ, যোগ বিয়োগ করে আর কি বের করা যাবে। মেইন কথা হচ্ছে আমরা যদি কোনো ডেটাকে নর্মাল ডিস্ট্রিবিউশনে ফেলতে পারি, সেক্ষেত্রে আমাদের কাছে অলরেডি অনেক ফাংশন অ্যাভেলেবেল থাকবে আরে বা এক্সেলে বা যে কোনো জায়গায় বলেন, ফাংশনগুলো অ্যাভেলেবেল থাকবে যেগুলো দিয়ে আমরা বের করে ফেলতে পারবো যে সার্টেন একটা থ্রেশহোল্ডের বাইরে বা নিচে বা কম বা বেশি কি পরিমাণ মানুষ আছে, বা কত পার্সেন্ট মানুষ সেই পর্যায়ে পড়ে, বা কত পার্সেন্ট অবজারভেশন সেই রেঞ্জের মধ্যে পড়ে, সেইটা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি বের করে ফেলতে পারি। সো আরেকটা পয়েন্ট হচ্ছে, যেটা বলে ফেলছে অলরেডি, মিন, মিডিয়ান এবং মোড সেম থাকবে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। যখন মিন ইকুয়াল টু 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু 1, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এইখানে যেটা দেখাচ্ছি আমি, এক্সাম্পলটা বলতেছি, আইকিউ স্কোরের এক্সাম্পল। সো এখানে তো আমি বললাম যে 90 হচ্ছে এভারেজ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 20। কিন্তু যদি আমি এটাকে সামহাও শিফট করি, স্কেলিং করি, মেন কথা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ করি, তখন ওইখানে মিন হয়ে যাবে 0, স্ট্যান্ডার্ড ডিভিশন হয়ে যাবে 1। এবং তখন আমরা ওই ডিস্ট্রিবিউশনটাকে বলবো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। কারণ তখন হচ্ছে আমি ওই ডিস্ট্রিবিউশনটাকে অন্যান্য বিভিন্ন স্কেলের ডিস্ট্রিবিউশনের সাথে কম্পেয়ার করতে পারবো। যেমন এখানে আইকিউ স্কোরটা রেঞ্জ কত ছিল, 50 থেকে আম, এরকম 145 পর্যন্ত মনে হয়, 55 থেকে 145 এরকম কিছু একটা। এখন এই সেম নর্মাল ডিস্ট্রিবিউশনটা যদি অন্য কোনো কিছুর নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে যদি কম্পেয়ার করতে চাই, যেমন হতে পারে এইজ অফ মানে এইজ অফ স্টুডেন্টস ইন এ স্কুল, হ্যাঁ, এরকম হইতে পারে।
তো সেখানেও ধরলাম আমি এরকম নর্মাল ডিস্ট্রিবিউশন ফিট করলাম। সেখানে তোমরা বয়স নিয়ে কাজ করতেছি, সেখানে তোমরা আইকিউ স্কোর নিয়ে কাজ করতেছি না। কিন্তু আমি যদি অ্যাজিউম করে নেই যে দুই জায়গাতেই এই নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তো সেক্ষেত্রে তো কম্পেয়ার করতে সমস্যা হবে, স্কেলটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, রেঞ্জও ডিফারেন্ট হয়ে যাচ্ছে। রেঞ্জ বলতে স্ট্যান্ডার্ড ডিভিশন বোঝাচ্ছি। কিন্তু তাদেরকে হচ্ছে আমরা একটা স্কেলে যাতে নিয়ে আসতে পারি কম্পেয়ার করার সুবিধার্থে, সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। সো ওই স্ট্যান্ডার্ডাইজেশনটা করলেই আমরা আসলে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন পাই, এবং এটা আসলে আমাদের কাজগুলোকে সহজ করে দেয়। কারণ সবকিছুই তখন জিরো থেকে ওয়ান, সরি জিরো থেকে ওয়ান না, নর্মালি -3 থেকে 3 রেঞ্জের মধ্যে চলে আসে। সো এটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম থাকে নিচে, ওইটা কিন্তু আরেক জিনিস, ওইটাকে বলা হয় কি নর্মালাইজেশন খুব সম্ভবত। তো এখানে যেটা করতেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। এটা জেড দ্বারা ডিনোট করা হয়, এবং এটার জন্য আমরা এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা এই কাজটা করি। তো আমাদের কাছে ধরেন আইকিউ এর যে ভ্যালুগুলো ছিল, এদের প্রত্যেককে যদি এদের মিন দিয়ে মাইনাস করে এই আইকিউ এর স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে ডিভাইড করে দিই, সেক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড আইকিউ স্কোর পাবো। আর আরেকটা পয়েন্ট হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কিরকম। সো এটা খুবই পরিচিত হবে অনেকের কাছে আস্তে আস্তে। নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেন্সিটি ফাংশনটা দেখতে হচ্ছে এরকম: 1/√2 পাই সিগমা স্কোয়ার এক্সপোনেন্ট অফ মাইনাস এক্স মাইনাস মিউ বাই টু, টু সিগমা স্কোয়ার উপরে হোস্ট করে আছে। এখানে অ্যাকচুয়ালি আমরা ওই এক্স এর ভ্যালুগুলো বসাই। বসাইলে বসাইলে হচ্ছে মিউ এবং সিগমা স্কোয়ার তো আমরা অলরেডি ফিক্স করে নেই। ফিক্স করে নেই মানে হচ্ছে আমাদের ওই প্যারামিটার থাকে, দুইটা প্যারামিটার, মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন। তো আমি যদি আইকিউ স্কোরের, যেমন আমাদের অ্যাকচুয়াল আইকিউ ডিস্ট্রিবিউশন যেটা ছিল অবজার্ভড ডেটা, সেখান থেকে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন পাচ্ছি। সো তাদেরকে দিয়েই যদি আমি জাস্ট এখানে এক্সটাকে বসিয়ে দিই, এক্স মানে হচ্ছে আইকিউ স্কোরগুলো, যে 75 আসবে সেটার মানে 75-এর এই বরাবর ডেন্সিটি কিরকম, 100 বরাবর ডেন্সিটি কিরকম, 100.05 বরাবর ডেন্সিটি কিরকম, এইভাবে হচ্ছে এক্স এর ভ্যালুগুলো বসানোর পরে আমরা আস্তে আস্তে এই কার্ভটা পেয়ে যাব। So, এরকম একটা কার্ভ আমরা তখন পাবো, এখানে যেটা পাইছি আর কি। সো এটা আসলে সেই কাজটা করে। আর আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে সেই ভিজুয়ালাইজেশনটা, জাস্ট আমি যেটা বলতেছিলাম স্ট্যান্ডার্ডাইজেশন হইলে কি হয়। যেমন আমার যেখানে মিন ছিল, ধরেন এখানে 75 বা 74 যদি এভারেজ থাকে, আমরা এটাকে স্ট্যান্ডার্ডাইজেশন করার পর যে জেড স্কোরটা আসবে সেটা হয়ে যাবে 0। সো এভারেজের জায়গায় হয়ে যাচ্ছে 0। ডানে বামে সব দিকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যতই থাকুক না কেন, অলরেডি মানে আমাদের অ্যাকচুয়াল ডেটাতে স্ট্যান্ডার্ডে এসে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবসময় 1 হয়ে যাবে। সো 0, 1, 2, 3, 0, -1, -2, -3। সো শেপ কিন্তু এক্স্যাক্টলি সেম, এখানে যে শেপে আছে এখানেও সেম শেপে আছে। বাট আমাদের কাছে এরকম মানে স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেছে নাম্বারটা, যাতে করে আমরা অন্যান্য অনেক ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতে পারি। সো এটাই ছিল আসলে স্লাইড। আমরা এখন কোডে চলে যাব। তার আগে কিছু কোয়েশ্চেন দেখছিলাম। ওকে, সো এখন আমরা প্লট, সরি, ডিস্ট্রিবিউশন গুলোর অ্যাপ্লিকেশন দেখবো। অ্যাপ্লিকেশন না, মেইনলি হচ্ছে কিভাবে এগুলা আমি আর এর বিভিন্ন ফাংশন দিয়ে পেতে পারি, সেগুলো আর কি এখানে দেখবো। প্লটে আসবে ম্যাক্সিমাম কেসে। আমার যে জিনিসগুলো প্রথমে দরকার সেগুলো লোড দিয়ে নেই। আমার দুইটা লাইব্রেরি, সরি, প্যাকেজ দরকার। একটা হচ্ছে ggplot2, একটা হচ্ছে tplr। এবার আমি একটা ডেটা লোড দিই। সো এই পয়জন ডেটা যে ফাইলটা আছে ডেটা ফোল্ডারের মধ্যে, সেইখানে হচ্ছে আমি পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করে এরকম একটা ডেটা রাখছি, যেটা স্লাইডে দেখাইলাম আর কি, এক্স্যাক্টলি ওই ডেটাটা। তো রান দিলাম। রান দিলে আমাদের কাছে ওই ডাটা অ্যাভেলেবেল হয়ে গেছে। ডান দিকে যদি এখানে ক্লিক করি, আমি হচ্ছে একটা স্ন্যাপশট পাচ্ছি। বাট স্ন্যাপশটটা ক্লিয়ার না। তো সেই জন্য আমি হচ্ছে এটা ভিউ করবো। ক্লিক করে ভিউ করা যায়। ভিউ করলে দেখা যাচ্ছে যে এখানে কি যেন একটা নাম আসছে, বাট নামটা ইনকমপ্লিট ফিল হচ্ছে। আমি ক্লিয়ার হইতে চাই যে আসলে নামটা কি এইটুকুই নাকি আরো আছে। তো সেটার জন্য আমি যে কাজটা করব, আমি আস্তে করে কল নেমস কিসে সেভ করছি, পয়েস ডাটা, সো পয়েস ডাটা না ডিএফ। হ্যাঁ। সো এখান থেকেও আমি দেখে ক্লিয়ার হইলাম যে 3 নাম্বার যে কলামটা আছে ওইটার নামই এরকম অদ্ভুত হয়ে গেছে, কিন্তু এরকম তো হওয়ার কথা না।
হয়ে গেছে কারণ হইলো আমি এটা সিএসভি ফাইলে সেভ করে রাখছি এবং ডেটাটার মধ্যে কলামের নামটা এরকম, রাইট? সো কলস রিসিভড ওয়াই। সো যখন আমি আর এটা রিড করছি, রিড করার পর হয়ে গেছে কলস রিসিভড, ওই ব্র্যাকেটের জায়গায় ডট, স্টার্ট এবং এন্ড দুই জায়গাতেই ডট হয়ে গেছে। সো এটা তো ক্লিন করা দরকার। আমি যেটা করব এখন সেটা হচ্ছে ডিপ লেয়ারে যাচ্ছি না, ইজি কাজ যেহেতু করা যাবে সেই জন্য কলাম নেমস অফ দিস ডেটা সেট এটা সিলেক্ট করলাম। এটার 3 নাম্বারটা সিলেক্ট করলাম কারণ আমার টার্গেট হচ্ছে 3 নাম্বারটাকে এডিট করা। সো আমি কলাম নেমস অফ এই ডেটা ফ্রেম তার 3 নাম্বারটাকে সিলেক্ট করলাম এবং সেখানে আমার যেটা চাওয়া, আমি যে ভেরিয়েবল নামটা চাচ্ছি এখানে তাকে অ্যাসাইন করে দিচ্ছি। সো এটা রান দিই। এখন যদি আমি আবার এটা চেক করি কলাম নেমসটা, তাহলে আমি দেখতে পাচ্ছি ডে, আওয়ার, কলস। সো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি যা চাচ্ছি তা হয়ে গেল। সরি। সো আমি এখন পয়েস ডিএফ যেটা আছে সেটাকে একটু শো করে দেখি কি আছে এই জায়গায়। হ্যাঁ, সব ঠিকঠাক। যেটা আমি দেখছিলাম আর কি, ডে থাকবে প্রথম কলামে, ফার্স্ট ডে, সেকেন্ড ডে। তারপর হচ্ছে আওয়ারে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, তারপর আবার 1 থেকে 10। সো ওয়ার্কিং আওয়ার 10 ঘন্টা, ওইটা চিন্তা করে এমন করলাম। তারপর কল, প্রথম ঘন্টায় 3টা কল আসছে, দ্বিতীয় ঘন্টায় 3টা কল আসছে, এভাবে বিভিন্ন ঘন্টায় কোন ঘন্টায় কয়টা কল আসছে সেই ইনফরমেশনগুলো এখানে আছে। সো আমি একটু জাস্ট মানে কাউন্ট করে দেখি যে 3টা কল কতবার আসছে বা 2টা কল কতবার আসছে। সেটার জন্য আমি পয়েস ডিএফ কে ডিপ্লেয়ারের পাইপ ফাংশন ব্যবহার করে এখানে কাউন্ট করতে পারি কলস ভেরিয়েবলটাকে। সো আমি যদি এইটুকু রান দেই তাহলে পাচ্ছি একটা কল আসছে একবার। সো এই ডেটা সেটে একটা কল আসছে, হ্যাঁ একবার। আরো কি আসছে ক্রস চেক করতেছি এখন। না, আসে নাই। আসলে ক্রস চেক করার কিছু নাই, আমি জানি ফাংশনটা কিভাবে কাজ করে। সো বিশ্বাস রাখা যায়। সো আমি যেহেতু এখন এন এর ভ্যালুটা পেয়ে গেলাম, সো আমি চাইলে এখন প্রবাবিলিটিও বের করতে পারি। প্রবাবিলিটি মানে কি, যে একবার আসছে, সো টোটাল কতগুলা ছিল। সো টোটাল ছিল হচ্ছে সাম অফ এন। সো পরে আমি মিউটেড ফাংশনটা ব্যবহার করে, প্রব নামে একটা কলাম ক্রিয়েট করতেছি। এখানে পিটা স্মল লেটারে দিয়েছি, কেন দিয়েছি জানি না। ক্যাপিটাল দেওয়া উচিত ছিল, কারণ এই ভেরিয়েবল সবগুলো এরকম ক্যাপিটাল ছিল প্রথম লেটার। সো একটাকে স্মল করে দেওয়াটা আসলে প্রবলেমেটিক ফিল হচ্ছে আমার নিজের কাছে এখন, কারণ পরে হয়তো আমি এখানে কোডের মধ্যে সব ঠিকঠাক করতে হবে কোনো জায়গায়। তো যেহেতু ছোট দিয়ে ফেলছি এভাবেই কাজ করবো। সো যাই হোক, রান দিই। রান দিলে আমি এরকম পেলাম একটা কল আসে আসার সম্ভাবনা 5%, 2টা কল আসার সম্ভাবনা 20%, 3টা কল আসার সম্ভাবনা 30%। সো এটা খুব রাফ একটা ফিগার পেলাম আমি। সো এটাকে যদি এখন ভিজুয়ালাইজ করি হিস্টোগ্রামের মাধ্যমে, তাহলে হয়ে গেল এরকম। কিভাবে করতেছি ভিজুয়ালাইজ, ggplot2, সেটার ভিতরে ডেটা ফ্রেম, সেটার ভিতরে এক্স অ্যাক্সিসে আমি রাখতেছি কলসকে। সো উপরে এই ডেটা সেট, আমি কিন্তু এই ডেটা সেট নিয়ে কাজ করতেছি পয়েস ডিএফ। সো পয়েস ডিএফ এর কলসটাকে আমি রাখতেছি এক্স অ্যাক্সিসে। সো ঠিক আছে এইটুকু। তারপর একটা নতুন লেয়ার অ্যাড করে দিচ্ছি আমি, হিস্টোগ্রাম। সো জিএম হিস্টোগ্রাম, অ্যাস্থেটিকের ভিতরে আমি ওয়াই অ্যাক্সিসে দিচ্ছি ডেনসিটি। তো এটা না দিলে কি হইতো, এটা না দিলে আমরা ফ্রিকোয়েন্সি পেতাম। বাট আমি যেহেতু এই ডেনসিটির সাথে ওভারলে করতে চাচ্ছি, সেই জন্য আমি আফটার স্টেটের ভিতরে ডেনসিটিটা দিয়ে দিলাম। দেন ফিল স্কাই ব্লু, কালার হোয়াইট, পিন উইথ 1। পিন উইথ 1 দেওয়ার কারণে কি হবে, একটা 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 করে বার থাকবে আর কি। আর বাদ বাকি সব এজ ইউজুয়াল সেম। সো এটা এখন রান দিই। রান দিলে কি হলো, এরকম একটা গ্রাফ দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কেসে এই রেঞ্জের মাঝে থাকে। একটু 1 মিনিট, রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। সো এই প্লটটাই কিন্তু আমি স্লাইডে দেখাইলাম একটু আগে। সো এখান থেকে আমরা আমাদের টার্গেট হচ্ছে এখন পয়জন ডিস্ট্রিবিউশন ফিট করা। সো পয়জন ডিস্ট্রিবিউশনের প্যারামিটারটা কি ছিল, কেউ একজন বলেন তো? ল্যামডা।
ল্যামডা। ল্যামডা। সো ল্যামডা হচ্ছে এভারেজ, এভারেজ অফ দ্য ভেরিয়েবল। সো এভারেজটা তাহলে আমরা কিভাবে পেতে পারি? আমরা মিন ফাংশনটা ব্যবহার করে পয়েস ডিএফ যে ডেটা সেটটা ছিল, আম, এই যে ডেটা সেটটা, এটার এই কলস কলামের এভারেজটা তাহলে পেতে পারি। পয়েস ডিএফ এর $সাইন কলস। সো এটাকে আমি সেভ করে রাখতেছি ল্যামডাতে, বিকজ এটাকে আমি পরবর্তীতে ইউজ করব। সো ল্যামডাতে আমি এটা সেভ করে রাখি, তাহলে রান দিলাম, হয়ে গেল। সো এখানে দেখা যাচ্ছে এই ভ্যালুটা হচ্ছে 3.9। এভাবেও দেখা যায়, বা আমি চাইলে এইভাবে রান দিয়েও দেখতে পারি, অ্যাজ ইউজুয়াল, যা আমরা জানি। এখন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে একটা ফাংশন ইউজ করব দেখার জন্য যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে ধরেন 4টা কল আসবে, এটার প্রবাবিলিটি কিরকম। সো এটা হচ্ছে ডি পয়েজ, যে ফাংশনটা হচ্ছে ডি পয়জন ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি অফ পয়েজ। সো এটা হচ্ছে ফাংশন। সো মজার বিষয় হচ্ছে, যদিও টার্মিনোলজিক্যালি ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ফাংশনগুলোকে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন বলা হয়, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ফাংশনগুলোকে ডেনসিটি ফাংশন বলা হয়, বাট আর এর মধ্যে যে ফাংশনগুলো ক্রিয়েট করা হয়েছে তাদের মধ্যে জাস্ট ইউনিফর্মিটি রাখার জন্য, যখন আমি কোনো প্রবাবিলিটি ক্রিয়েট মানে ক্যালকুলেট করতে যাব, তাদের জন্য যে ফাংশনগুলো, সেই ফাংশনগুলো শুরু হয় ডি দিয়ে। সো ডি ফর ডেনসিটি, পয়েস ফর পয়জন। সো সিমিলারলি আমি যদি নর্মাল থেকে যাই, সেক্ষেত্রে ফাংশনগুলোর নাম হয় এরকম: ডি ফর ডেনসিটি, নর্ম ফর নর্মাল। এবং ক্রস চেকের জন্য আপনারা জাস্ট ওই ডকুমেন্টেশন দেখতে পারেন। সো আমি পয়সন দেখতে চাচ্ছি, পয়স। এখানে ক্লিক করলে আপনারা F1 ডকুমেন্টেশন এখানে চলে যাবে। সেখান থেকে হচ্ছে এই রিলেটেড যে ফাংশনগুলো আছে পয়জনের জন্য, ডি পয়স, পি পয়স, কিউ পয়স, আর পয়স, প্রত্যেকটার আলাদা কাজ আছে, সেগুলো আমরা আসবো আস্তে আস্তে। সো আপাতত আমরা ডি পয়স দিয়ে কি করতেছি, কোন একটা স্পেসিফিক নাম্বার অফ কলস আসবে সেটার প্রবাবিলিটি কত। সো এটার আর্গুমেন্টগুলো কি? প্রথম আর্গুমেন্ট হচ্ছে এক্স, আমি দিচ্ছি 4। আর একটা আর্গুমেন্ট হচ্ছে ল্যামডা, ল্যামডা। সো ল্যামডা হচ্ছে আমি যেটা পেলাম আমার ডেটা থেকে, অ্যাকচুয়াল ডেটা থেকে, সো এটাকে আমি ধরে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। সো এই ল্যামডা হচ্ছে ফাংশনাল ল্যামডা, এই ল্যামডা হচ্ছে আমি যেটা সেভ করছি ওইটা, ঠিক আছে। সো এটার নাম যদি আমি ল্যামডা 1 দিতাম, সেক্ষেত্রে আমাকে এখানে ল্যামডা 1 লেখা লাগতো। ওকে। সো বুঝার সুবিধার্থে আমি দুইটার নাম সেম দিয়েছি। সো এটা আরেকবার চেক করে নিই, 3.9, ওকে 3.9। সো ওই ল্যামডাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং x = 4। সো এটা যদি এখন রান দিই, আমি ভ্যালু পাচ্ছি 0.1951186 সামথিং। মানে হচ্ছে কোনো একটা ঘন্টায় 4টা কল আসবে, এর প্রবাবিলিটি হচ্ছে 0.19511। সো আমি যদি প্রশ্ন করি যে কোনো একটা মানে আওয়ারে 4টা বা তার কম কল আসবে, তার প্রবাবিলিটি কত, তো সেটা কিভাবে করবেন? সেটা করার ওয়ে হচ্ছে, এই যে আমি 4টার জন্য পেলাম, সিমিলারলি আমি কপি করে তারপর 3টা, তারপর তারপর 2টা, তারপর একটা, তারপর 0টা। So আমি এখন যেই কাজটা করলাম সেটা খুবই নুব একটা কাজ হয়েছে। আমি হচ্ছে এই 4টা আসার প্রবাবিলিটি, প্লাস 3টা আসার প্রবাবিলিটি, প্লাস 2টা আসার প্রবাবিলিটি, প্লাস একটা আসার প্রবাবিলিটি, 0টা আসার প্রবাবিলিটি, এটা তো আছে মনে হয় না, হ্যাঁ আছে, খুবই লো। যাই হোক, এই সবগুলা প্রবাবিলিটি যোগ করে দিছি, তাতে হচ্ছে আমি 4টা বা তার কম কল আসবে সেটার প্রবাবিলিটি কত সেটা জানতে পারতেছি, সেটা হচ্ছে 64%। তো আমি যদি আসলে সবগুলো যোগ করে দেই, যে 5টা কল, তারপর 6টা কল, তারপর 7টা কল, আরো হয়, হ্যাঁ 7টা কল বা তার কম কল আসবে, তার প্রবাবিলিটি 95%। তো এটা আসলে বাড়তেছে। কথা দেখেন, মানে কাহিনীটা দেখেন, আমি যে এইভাবে করলাম না, নট নেসেসারিলি আমাকে এইভাবে একটা একটা করে যোগ করতে হবে। এখানে একটা সিস্টেম আছে। এই যে এক্স যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটা কি ইনপুট নিতে পারে সেটা কিন্তু বুঝতে হবে। সো নুব হইলে এই কাজটা করবেন, যদি আপনি এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনি এখানে একটা ভ্যালু না দিয়ে মাল্টিপল ভ্যালু দিবেন। সো c = 7, 6, 5, 4, 3, 2, 1, 0।
এটা অ্যাকচুয়ালি সেম কাজ করবে, বাট আমাকে জাস্ট আলাদা আলাদা ভ্যালুগুলো দিবে। So আমি রান দিয়ে দেখাই। সে আমাকে ভ্যালু দিচ্ছে 7, বরাবর হচ্ছে এইটা। তার মানে 7টা কল আসবে, তার প্রবাবিলিটি 5%। 6টা কল আসবে, তার প্রবাবিলিটি 9%। 5টা কল আসবে, তার প্রবাবিলিটি 15%। তা আস্তে আস্তে বাড়তেছে, 19% হইলো, 20%, 15%, আবার কমে যাচ্ছে। ঠিক আছে। সো ফাইনালি 0টা কল আসবে, সেটা হচ্ছে 2%। সো এইটা কি আউটপুটটা কি দিল? আউটপুটটা হচ্ছে একটা ভেক্টর। সো ভেক্টরকে আমরা টোটাল করতে পারি। সো এটাকে যদি আমি সাম দিয়ে র্যাপ করে দিই, সাম সাম ফাংশনটার ভিতরে আমি রিকোয়েস্টটাকে দিয়ে দিলাম, তাহলে এই যে ভ্যালুগুলো আসতেছে তাদের টোটালটা আমি পেয়ে যাব। সো এটা আমি রান দিচ্ছি এখন। সো আমার ভ্যালু হচ্ছে 95.45985। সো এক্স্যাক্টলি এই জিনিসটাই। সো আমি আবার বলি, যদি আপনি নুব টাইপের মানুষজন হন তাহলে এই কাজ করবেন, যদি আপনি এক্সপার্ট হন সেক্ষেত্রে এই কাজ করবেন। সো আমি প্রবাবিলিটি পেয়ে যাচ্ছি যে আমার ডিস্ট্রিবিউশন অনুযায়ী কোনো একটা ডেতে 7টা বা তার কম কল আসবে, তার প্রবাবিলিটি কত। So এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি তার প্রবাবিলিটি হচ্ছে 95%। সো কোয়েশ্চেন যদি আসে ঠিক তার অপোজিট, যে 8টার বেশি কল মানে 8টা বা তার কল 7-এর বেশি কল আসবে, তার প্রবাবিলিটি কত। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে জিনিসটা পাইলেন, 1 থেকে এইটাকে মাইনাস করে দিবেন। সো 1 - দিস হয়ে গেল। সো এটা হচ্ছে এক্স্যাক্টলি অপোজিটটা। এখানে যারা যারা আছে তারা বাদে অন্য যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আসার প্রবাবিলিটি কত। তো সেই নাম্বারগুলো আসা বলতে আমি বোঝাচ্ছি 8টা কল, 9টা কল, 10টা কল এরকম কল আসবে, তার প্রবাবিলিটি কত। সো কোনো একটা ঘন্টায় এই ধরনের কল আসার প্রবাবিলিটি 4%-এর কাছাকাছি, 4.5%। সো এই জায়গাটা ক্লিয়ার আপনারা? এখানে যা করলাম সেটা কি আপনারা ক্লিয়ার? জি। আচ্ছা, সমস্যা ওকে। সো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো এই গ্রাফটা আমরা কিভাবে পেলাম, বা এরকম সুন্দর একটা টেবিল কিভাবে আসলো, রাইট? তো এই টেবিলটা আসলো, এই টেবিলটা কি দেখাচ্ছে সেটাকে বুঝি। এই টেবিলটা দেখাচ্ছে 0 সংখ্যক কল আসবে কোনো একটা ঘন্টায়, তার প্রবাবিলিটি কত। তো তার প্রবাবিলিটি হচ্ছে 0.02, মানে 2%। একটা কল আসবে, তার প্রবাবিলিটি কত? 7%। দুইটা কল আসবে, তার প্রবাবিলিটি 15%। তিনটা আসার প্রবাবিলিটি 20%। সো আমি পার্সেন্ট দিয়ে বলতেছি, জাস্ট ডেসিমালটাকে 2 ডিজিটের দিকে নিয়ে আসতেছি, কারণ পার্সেন্টের মধ্যে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, দেন পার্সেন্ট কথাটা নিয়ে আসা হয়, জাস্ট ওই নর্মাল ক্যালকুলেশন। সো এখানে কিভাবে ডেটা ফ্রেমটা ক্রিয়েট করলাম, আমি জাস্ট ডেটা ফ্রেম ফাংশনটা ইউজ করছি, ওইটার ভিতরে দুইটা ভেরিয়েবল আমার দরকার। একটা ভেরিয়েবল হচ্ছে এক্স, এইটা, আর একটা ভেরিয়েবল হচ্ছে প্রোব, এইটা। এবং তাদের রেঞ্জ মানে তাদের লেন্থ কিন্তু সেম থাকতে হবে। সো 0 থেকে 11 মানে হচ্ছে 11টা ভ্যালু। সো 1 থেকে শুরু করে 11টা। সিমিলারলি আমি আমি হচ্ছে এই এক্স্যাক্টলি এই নাম্বারগুলোর জন্য 0টা কলের জন্য প্রবাবিলিটি কত, 2টা কলের জন্য প্রবাবিলিটি কত, 10টার জন্য কত, ওইভাবে আর কি। উপরে যেটা আমরা করলাম, এখানে যে কাজটা করছিলাম একটু আগে, ওই সেম ফাংশনটাই এখানে ইউজ করছি, যাতে হচ্ছে সিরিয়ালি ওই ভ্যালুগুলো চলে আসে। সো এইটা রান দিলে এখানে সেভ হবে ডিএফ, এবং ডিএফটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। So এই হচ্ছে সেই জিনিসটা। তো আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দর করতে পারতাম, যে ডি পয়েস যেটা আছে ঠিক আছে, যদি রাউন্ড করে নেই, রাউন্ড টু 2 ডিজিটস, রান ডিএফ। সো এই তো, এই হইলো ব্যাপারটা। সো এইখানে আবার 10টা কল আসছে, সেটার প্রবাবিলিটি মনে হচ্ছে 0। সো এইখানে মনে হয় 4 দিলে ভালো হইতো, অন্তত দেখা যাক। হ্যাঁ, এটা হচ্ছে 0.45%। সো এই তো, এই হচ্ছে অবস্থা। এখন আমরা জাস্ট এই ডিএফটাকেই পাস করে দিব ggplot2 এর মধ্যে। সেখানে এক্স অ্যাক্সিসে আমরা দিচ্ছি একে, ও অ্যাক্সিসে দিচ্ছি একে, যাতে করে আমার অ্যাক্সিসে এই জিনিসগুলো থাকে আর ও অ্যাক্সিসে এরা থাকে। সো এটাকে যদি এখন রান দিই, রান দিলে হচ্ছে আমরা এরকম একটা টেবিল সরি, ফিগার পেয়ে যাচ্ছি। তো ফিগারটা দেখেন, λ = 3.9 লেখা আছে টাইটেল। এটা কিভাবে পসিবল হইলো? এটা পসিবল হইলো এই লেভেলস, যে ল্যাবস যে ফাংশনটা ছিল সেখানে টাইটেল ইকুয়াল টু পেস্ট 0 ব্যবহার করে আমরা এই স্ট্রিংটাকে মডিফাই করছি। সো এই স্ট্রিংটাকে ডাইনামিক ভাবে চেঞ্জ করতেছি বেসড অন দিস ভ্যালু।
ল্যামডা, ল্যামডা কত হবে সেটার উপর বেস করে আমরা এটাকে চেঞ্জ করতেছি। ওকে, জসিম ভাই কোয়েশ্চেন। তো কোথায় ছিলাম? হুম, এটা বুঝাচ্ছিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের সেই ফিটের ডিস্ট্রিবিউশনটা। আমাদের অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশনটা ছিল এরকম, উপরেরটা অ্যাকচুয়াল ডাটাটা ছিল এরকম। তো সেই ডেটা থেকে আমরা জাস্ট আমাদের প্যারামিটারটা নিয়ে আসছি, এবং সেই প্যারামিটারটাকে পরবর্তীতে আমরা এই ডিপয়েস ফাংশনটা দিয়ে জাস্ট বিভিন্ন ভ্যালুর জন্য কত হবে। সো ডিপয়েস ফাংশনটা অ্যাকচুয়ালি কি কাজ করতেছে? ডিপয়েস ফাংশনটা আমাদের এই যে ফাংশনটা ছিল পিএমএফ বা প্রবাবিলিটি ম্যাথ ফাংশন, এই প্রবাবিলিটি ম্যাথ ফাংশনের মধ্যে ওই কে এর ভ্যালুগুলা বসাচ্ছি আমরা। কে এর ভ্যালু জিরোর জন্য কত হবে, ওয়ানের জন্য কত হবে, আপ টু 10 এর জন্য কত হবে। সো এটা হচ্ছে সেই কে, বা এখানে বলা হচ্ছে এক্স, এখানে এক্স বলা হচ্ছে। ঠিক আছে। So আমাদেরকে ওই কষ্ট করে পুরো একটা ফাংশন ডিফাইন করতে হইলো না, সে আমাকে ওই ফাংশনটা অলরেডি বলে দিছে। তো যাই হোক, এটা ছিল সেই প্লট। আর এখানে ওই সেম এক্সাম্পল গুলাই দেওয়া আছে, এটা উপরের কোডে রেখে দিই। কোথায় রাখবো? এইখানে। সো এক্স ইকুয়াল টু 3 মানে হচ্ছে তিনটা পাওয়ার সম্ভাবনা, পাঁচটা পাওয়ার সম্ভাবনা, একটা পাওয়ার সম্ভাবনা, ইত্যাদি ইত্যাদি। তো এটা রান দিলে আমরা সেই জিনিসগুলো পাবো। তো এখন আর পরের জিনিসটা যাই, নর্মাল ডিস্ট্রিবিউশন কেন আগে। রেকর্ড হচ্ছে? হচ্ছে, হ্যাঁ। নর্মাল ডিস্ট্রিবিউশন, ওইটার জন্য ডেটাটা আমি এখানে সেভ করে রাখছিলাম। তো ওইটা চালু করার আগে, মানে নর্মাল ডিস্ট্রিবিউশন রান দেওয়ার আগে, আমি হচ্ছে আমার এনভায়রনমেন্ট একটু ক্লিয়ার করে নিই। ওকে, সো নর্ম ডিএফ রিড ডট সিএসভি দিয়ে আমি সিএসভি ফাইলটা ফার্স্ট রিড করে নিই। নর্ম ডিএফ এর মধ্যে কি আছে দেখে নিই ফার্স্টে। এখানে আছে হচ্ছে আইডি এবং আইকিউ। সো এক্স্যাক্টলি সেম যেটা আমরা গ্রাফ ইয়াতে স্লাইডে দেখছি। তো এখন এটাকে আমি একটু ভিজুয়ালাইজ করি। হ্যাঁ, ভিজুয়ালাইজ করার জন্য কি করলাম, জিজি প্লট, সেখানে হচ্ছে এই ডাটা ফ্রেমটা পাস করে দিলাম, এবং অ্যাস্থেটিকে রাখলাম এক্স অ্যাক্সিসে আইকিউ। সো আমি একটা হিস্টোগ্রাম দেখতে চাচ্ছি যেখানে এক্স অ্যাক্সিসে আইকিউ থাকবে। সো আইকিউ আর হিস্টোগ্রাম আমরা এখন দেখতে চাচ্ছি। সো এখানে যদি লিখি আমি টাইটেলটাকে চেঞ্জ করে অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন অফ আইকিউ, অ্যাকচুয়াল না, এটাকে অবজার্ভ, অবজার্ভ ডিস্ট্রিবিউশন অফ আইকিউ। তো সেক্ষেত্রে আমি এরকম একটা পাবো। সো রান দিয়ে দেখাই ফার্স্টে। এরকম একটা প্লট পাবো, অবজার্ভ ডিস্ট্রিবিউশন অফ আইকিউ। এখানে কি কি চেঞ্জ হয়েছে? কোনো কিছু চেঞ্জ হয়নি, এক্স্যাক্টলি সেম আগের কোড। আমি জিওম হিস্টোগ্রাম ইউজ করছি, অ্যাস্থেটিকের ভেতরে ওয়াই আফটার স্ট্যাটিক্যাল টু ডেন্সিটি ইউজ করছি, কারণ হচ্ছে আমি ডেন্সিটির সাথে এটা ওভারলে করব। সো তাদের স্কেলটা সেম হওয়া লাগবে। আমি যদি এটা না দেই, তাহলে ওই হিস্টোগ্রামের ফ্রিকোয়েন্সি তো অনেক বেশি, মানে অ্যাটলিস্ট একের বেশি। তো সে কারণে দেখা যাবে যে 1 2 4 6 8 এমন চলে গেছে, বাট ডেন্সিটির গুলো তো একের ধারে কাছেও যাবে না, নিচের দিকে পড়ে থাকবে। So আমি যদি এটা কমেন্ট করে দেই এবং এটা রান দেই, তাহলে দেখেন এখানে এটার জন্য ওয়াই এক্সিস কোথায় আছে, 0.02। সো মানে এত উপরে যাওয়ার প্রশ্নই আসে না, ওয়ানের কাছাকাছি তো জীবনও যাবে না। তো সেই জন্য হিস্টোগ্রামটা যেন ফ্রিকোয়েন্সি না দেখায়, ফ্রিকোয়েন্সির বদলে যেন সেও ডেন্সিটি দেখায়, সেই কারণে আমি ওয়াইটাকেও মডিফাই করে নিছি, যা ওয়াই ইকুয়াল টু আফটার স্টেট ডেন্সিটি। সে অ্যাকচুয়ালি ওই কাজটা করে। সো এটা হইলো। So এখান থেকে আমরা অবজার্ভ করলাম যে এটা অলমোস্ট নর্মালিটি ফলো করে, নর্মাল হয়ে যাচ্ছে। সো আমি যদি এটার জন্য একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফিট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে দুইটা ইনফরমেশন জানা লাগবে, দুইটা প্যারামিটার আমাদের জানা লাগবে। সো কেউ একজন আমাকে বলেন নর্মাল ডিস্ট্রিবিউশনের দুইটা প্যারামিটার কি? একটা হচ্ছে মিন আর মিউ একটা আর হচ্ছে সিগমা। সিগমা। মিউ আর সিগমা। আর কেউ বলবেন? সবাই একমত? ঠিক আছে, একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে সিগমা। সো এভারেজ এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই দুইটা আমাদের দরকার এটা ফিট করার জন্য, নর্মাল ডিস্ট্রিবিউশনটা ফিট করার জন্য। সো আমরা নর্মাল নর্ম টিএফ যে ডেটাটা ছিল সেটার আইকিউ এর সামারিটা চেক করি।
সেখানে আমরা কয়েকটা জিনিস পাচ্ছি। আচ্ছা, এখানে তো আমরা ভেরিয়েন্স পাই না। সো ভেরিয়েন্স পাওয়ার জন্য আমাদের আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে। সো মিন অফ নর্ম ডিএফ $সাইন আই কিউ, দুইটা ভেরিয়েবলের নাম সেম হয়ে গেছে প্রায়, আই কিউ আর আইডি। আর একটা হচ্ছে এসডি ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো মিন দিয়ে আমরা এভারেজটা পাচ্ছি 93.4, আর এসডি দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পাচ্ছি যেটা হচ্ছে 70.48202। এই হচ্ছে দুইটা প্যারামিটার। তো এই দুইটা প্যারামিটারের উপর বেস করে আমরা এক্স্যাক্টলি এই ডিস্ট্রিবিউশনটা ফিট করতে পারবো। তো দেখেন, আমি এতক্ষণ ধরে একটাই ফাংশন এর ইউজ দেখাইছি, সেটা হচ্ছে ডি, ডি পয়েজ। এখন আমরা নতুন একটা ফাংশন ইউজ দেখি, সেটা হচ্ছে আর নর্ম, মানে র্যান্ডম নাম্বার জেনারেশন ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন। সো আর স্ট্যান্ডস ফর র্যান্ডম। সো আমি যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডম নাম্বার জেনারেট করি, সেক্ষেত্রে আমরা ইউজ করব আর ইউনিফ। তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা আজকে আমি স্লাইডে দেখাই নেই। তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মূল কথা হচ্ছে প্রত্যেকটা অবজারভেশন আসার সম্ভাবনা সমান। সো আমি যদি ওয়ান পিক করি, সেটার সম্ভাবনা যত হবে, ধরেন 0.235, সেটা আসার সম্ভাবনাও সমান থাকবে। সো এই ধরনের কেসে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে পিক করি। আর ইন জেনারেল যত ধরনের মানে এরকম র্যান্ডম নাম্বার পিক করার বিষয় আসে, সেখানে আমরা ইউনিফর্মই ইউজ করি। আপনার যদি এটাকে কোন একটা স্পেসিফিক পয়েন্টের দিকে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে আপনি র্যান্ডম নাম্বারটা ইউনিফর্ম থেকে পিক না করে অন্য কোনো ডিস্ট্রিবিউশন থেকে পিক করবেন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। হিস্টোগ্রাম অফ র্যান্ডম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, সেখান থেকে আমি 10টা নাম্বার পিক করতেছি, যে নাম্বারগুলো হবে মিনিমাম 0 থেকে ম্যাক্সিমাম 10। সো প্রত্যেকটা নাম্বার আসার সম্ভাবনা এখানে সমান। সো এখানে জালিয়াতির কোনো সুযোগ নাই। সো এখানে এরকম আসলো যে প্রায় ফ্ল্যাট, তো একটা তো বেশি মাঝখানে ঢুকতেই পারে। সেখান থেকে যদি আমি র্যান্ডম 100টা নাম্বার নেই 0 থেকে 10-এর মধ্যে, তাহলে এরকম আসলো। তো দেখেন, এখান থেকে তো বোঝার কোনো উপায় নাই যে স্পেসিফিক কোনো একটা পয়েন্টের দিকে টেন্ডেন্সি খুবই বেশি। কিন্তু আমি যদি এই র্যান্ডম নাম্বারটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে পিক না করে র্যান্ডম নাম্বার ফ্রম পয়জন ডিস্ট্রিবিউশন থেকে পিক করি, যেখানে 100টা নাম্বারই আমি পিক করব, এবং সেখানের প্যারামিটার হচ্ছে ল্যামডা, লেটস সে 3.2। সো আমাদের রেট হচ্ছে 3.2। সো যদি এইটা রান দিই, তাহলে দেখেন এটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশনের মানে র্যান্ডম নাম্বার জেনারেশনের পরে সেটার হিস্টোগ্রাম। সো এখানে কিন্তু একটা স্পেসিফিক ভ্যালুর দিকে টেন্ডেন্সি আছে, কিন্তু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো টেন্ডেন্সি আমরা দেখি নাই। আমরা প্রত্যেকবার যদি রান দিই, ধরুন আরেকবার রান দিলাম, আরেকবার রান দিই, আরেকবার রান দিই, দেখেন কোনো স্পেসিফিক ভ্যালুর দিকে টেন্ডেন্সি আছে এরকম কিন্তু না, প্রত্যেকবার বিভিন্ন রকম আসতেছে। সো সবগুলা ভেরিয়েবলের ভ্যালুর মধ্যেই স্প্রেড করা। So আমি যেহেতু সিড নাম্বার সেট করি নাই, সেই জন্য প্রত্যেকবারই হচ্ছে আমার ডিফারেন্ট নাম্বার আসতেছে। এখন আমরা পয়জনের ক্ষেত্রে দেখি। আর পয়েজ ফাংশন দিয়ে যেটা রান দিলাম, প্রথমবার রান দিলাম, এই যে 2-এর পরে 4-এর আগে এই জায়গাটায় বেশি আসতেছে। আবার রান দিই, আবার রান দিই। সো টেন্ডেন্সিটা আশা করি বুঝতে পারছেন। সে আমি যদি আমার লটারিটাকে আনফেয়ার করতে চাই, আমার অ্যাপের মধ্যে, মোবাইলে একটা অ্যাপ বানাইলাম, সেখানে লটারিটা আমি আনফেয়ার চাচ্ছি, বা দারাজের কয়েন টস, হ্যাঁ, সেখানে আমার কয়েন 100 কয়েন আসবে, বা আমাকে ফ্রিজ উপহার দিবে। সো ফ্রিজের প্রবাবিলিটি সবচেয়ে লো বানায় রাখছে, যাতে করে ওটা একদমই না আসে। সো এইভাবেই বিষয়গুলো কাজ করে। স্পেসিফিক কোনো একটা ডিস্ট্রিবিউশন বলে দেয়, বা কোনো একটা নাম্বার আসার প্রবাবিলিটি কম হবে এভাবে বলে দেয়, সো দ্যাট র্যান্ডম নাম্বারটা ভুল আসে। So আর পয়েজ এরকম ছিল। সো নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলতেছিলাম। সো নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য আমার হিস্টোগ্রামের মধ্যে আর পয়েজের বদলে আর নর্ম, এখানেও আমি 100টা নাম্বার জেনারেট করব, বাট আমার প্যারামিটারগুলো ডিফারেন্ট। সো র্যান্ডম নাম্বার জেনারেশন ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন প্যারামিটারগুলো হচ্ছে মিন। সো মিন আমি যদি দেই দেই হচ্ছে ধরলাম 10, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি দেই 10, 10 না 5। সো এখন হিস্টোগ্রামটা হবে এরকম। সো 10-এর আশেপাশেই, ডানে যতটুক অলমোস্ট বামে ততগুলাই। আমি যদি
নাম্বারের পরিমাণ বাড়াই, সেক্ষেত্রে এইটার শেপ একটু ভালো হবে, মানে তত র্যান্ডম মনে হবে। So আমি মানে তত নর্মাল মনে হবে। So আমি যদি 10,000টা জেনারেট করি, সো প্রত্যেকবারে প্রায় দেখেন কত সুন্দর একটা বেল কার্ভ আসছে, হ্যাঁ। এবং সেন্টার্ড অ্যারাউন্ড 10, সো 10-এর আশেপাশেই আছে। সো 10টাই হচ্ছে সেন্ট্রাল ভ্যালু, আর ডানে বামে হচ্ছে 5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে স্প্রেড। সো এই 10 থেকে 5 বামে এবং 5 ইউনিট ডানে গেলে যে পরিমাণ অবজারভেশন আসবে সেটা হচ্ছে 68%। 68, ইয়েস, 68.2%। আমি যদি 0 থেকে 20 কল্পনা করি, তাহলে এর মধ্যে হচ্ছে 95% অবজারভেশন থাকবে। সো এই হচ্ছে র্যান্ডম নাম্বার ফ্রম দিস, এটার কাহিনী। সো যেটা দেখাইতে চাচ্ছিলাম, আমার ডিস্ট্রিবিউশনটা যদি এক্স্যাক্টলি এই আইকিউ স্কোরের ডিস্ট্রিবিউশন থেকে আনতে চাই, সেই ক্ষেত্রে আমাকে জাস্ট মিনটাকে চেঞ্জ করে দিতে হবে। So, আমি মিনের জায়গায় 10 না দিয়ে দিব হচ্ছে আমার যে অবজার্ভ ডেটা সেইটার মিন, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জায়গায় দিব হচ্ছে আমার যে অবজার্ভ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেইটা। সো এখন যদি রান দেই, আমি যে হিস্টোগ্রামটা পাবো সেটা হচ্ছে এইরকম। সো দেখেন আমি যে হিস্ট ফাংশনটা ব্যবহার করছি, এটা কিন্তু আসলে ggplot2 এর ফাংশন না, এটা হচ্ছে বেইজার এর ফাংশন। আমি জাস্ট রাফলি দেখার জন্য এটা ব্যবহার করছি। বাট আমি যদি এখন সুন্দর করে দেখাইতে দেখাইতে চাই, সেক্ষেত্রে আমি ggplot2 দিয়ে এই কাজটা করতে পারতাম। এবং ggplot2 এর জন্য আমাকে অবশ্যই এইটাকে, মানে এই ভেরিয়েবলটাকে একটা ডেটা ফ্রেমে ফিট করে নিতে হবে, আদারওয়াইজ আমি এটাকে ওই হিস্টোগ্রামে ggplot2 এর জন্য ইউজ করতে পারবো না, কারণ ggplot2 অ্যাকচুয়ালি শুধুমাত্র ডাটা ফ্রেমের মধ্যে কাজ করে। সো আমি ডেটা ডট ফ্রেম, ওইটার মধ্যে একটা ভেরিয়েবল ডিফাইন করতেছি আইকিউ, সেখানে আমি এটা দিয়ে দিলাম আর নর্ম। সো এই ডেটা ফ্রেমটাকে কোন জায়গায় সেভ না করি, জাস্ট দেখার জন্য Ctrl+Shift+M, তারপর হচ্ছে ggplot। সেখানে আমি এখন আপাতত কোনো অ্যাস্থেটিক দিচ্ছি না, আমি অ্যাস্থেটিকটা দিচ্ছি জিওম হিস্টোগ্রামের মধ্যে। আইএস এক্স ইকুয়াল টু হচ্ছে ওই আইকিউটা। এটাকে যদি রান দেই, আমি হচ্ছে এই যে এরকম একটা ফিগার পেয়ে যাব। তো এখন যদি আমি উপর থেকে গিয়ে ওই জাস্ট কোডগুলো কপি করে নিয়ে আসি যে হিস্টোগ্রামের জন্য ফিল কেমন দরকার, এগুলো কিরকম কিরকম চাই, সেগুলো দিয়ে দিচ্ছি, কপি করে পেস্ট। দেখেন কমা একটা এক্সট্রা হয়ে গেছে কপি করার সময়। সো এগুলা দেখে শুনে কপি করতে হবে। সো এই হইলো আমার প্লট। আর একটু সুন্দর করতে চাইলে আমি জাস্ট থিমটা চেঞ্জ করতে পারি। সো আমি কি থিম ইউজ করছিলাম, থিম মিনিমাল। সো থিম মিনিমাল, ওকে, সেই হচ্ছে ডিস্ট্রিবিউশনটা। সো এটাকে যদি আমি আবার রান দেই, অন্যরকম আসবে। আবার রান দিয়ে অন্যরকম আসবে, কিছু কিছু চেঞ্জ হবে, অল্প কিছু চেঞ্জ হবে, বাট মোর অর লেস এরকমই দেখা যাবে। এবার আমরা স্ট্যান্ডার্ডাইজেশন কিভাবে করা যায় সেটা দেখি। সো নর্মাল ডিস্ট্রিবিউশনে দেখেন এখানে আমার আইকিউটা কিন্তু 90 এ, এবং স্ট্যান্ডার্ড ডিভিশন কিন্তু যেটা বলে দিছিলাম সেটাই 19-এর কাছাকাছি বা 17 বা এরকম কিছু। যদি আমি চাই যে এটা জিরো অ্যারাউন্ডে সেন্টার্ড হোক এবং ডানে বামে এক স্ট্যান্ডার্ড ডিভিশন করে স্প্রেড থাকবে, সেক্ষেত্রে আমাকে স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে, এবং এটার জন্য আর যে ফাংশনটা ইউজ করা সেটা হচ্ছে স্কেল। স্কেলের ভেতরে আমি জাস্ট ওই ভেরিয়েবলটাকে পাস করে দিব, তাহলেই এটা মানে 0-তে সেন্টার্ড হয়ে যাবে এবং 1 স্ট্যান্ডার্ড ডিভিশনের হয়ে যাবে। মানে ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, যে আমি স্কেল ইউজ না করে যদি এইভাবে ম্যানুয়ালি ক্যালকুলেট করতাম, নর্ম টিএফ $আইকিউ, এখান থেকে বাদ দিব হচ্ছে মিন অফ দিস, সরি, মিন অফ দিস, তারপর এটাকে ভাগ দিব স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে। সো ডিভাইডেড বাই এসজি অফ দিস। এইটা করলে আমি যে ভ্যালুটা পাবো, করে দেখি, এই যে ভ্যালুটা পেলাম এইটা, আর স্কেল ফাংশন দিয়ে যে ভ্যালুটা পাবো সেটা, আচ্ছা এটা আবার অন্যভাবে আসে, হ্যাঁ। so এইটা আর এটা একদম সেম। সো স্কেলের ফাংশনটার সাথে অনেক হাবিজাবি আসছে, এই জন্য হচ্ছে এইভাবে নিচে নিচে দেখাইছে, একটা ম্যাট্রিক্স আকারে দেখাইছে। বাট আমি যদি ওইটাকে ভেক্টর করতে চাই, সেক্ষেত্রে এস ডট ভেক্টর হইল। সো এটা হচ্ছে স্কেল ফাংশন দিয়ে কিভাবে স্ট্যান্ডার্ডাইজেশন করা যায়, আর এটা হচ্ছে ম্যানুয়ালি কিভাবে স্ট্যান্ডার্ডাইজেশন করা যায়, এবং এই দুটো কিন্তু সেম, ঠিক আছে, এক্স্যাক্টলি সেম। সো এই ক্যালকুলেশনটা হচ্ছে আমরা জাস্ট স্কেলের ভেতরে করতে পারতেছি। স্কেলের ডকুমেন্টেশনটা আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন।
তো আর এরপরে যে কোড আছে এটা আসলে এক্সপ্লেন করার কিছু নাই, আমি জাস্ট ওই আগের পয়জনের মতোই একটা ডিস্ট্রিবিউশন এখানে ক্রিয়েট করছি। আচ্ছা, কি হলো? ওকে, এখন যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এখানে মাত্র দুইটা ফাংশন দেখাইছি, বাট এটা একটু এলাবোরেটলি কথা বলবো সামনে মডেলিং এর, সরি, হাইপোথিসিস টেস্টিং এর অন্যান্য যে এক্সাম্পল গুলো আছে, ক্লাসগুলো আছে, ওইখানে গিয়ে হচ্ছে আমি এটা নিয়ে ডিটেলসে কথা বলবো। বাট আজকে বলি সেটা হচ্ছে যে ডেটা কোনো নর্মাল মানে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা সেটা চেক করার ওয়ে আছে। অনেক রিসার্চার, অনেক স্ট্যাটিস্টিশিয়ান অনেক মেথড দিছে। তো তার মধ্যে একটার এক্সাম্পল আমি আজকে দেখাচ্ছি, একটা হচ্ছে শ্যাপিরো টেস্ট বা শ্যাপিরো উইক টেস্ট। ঠিক আছে? তো শ্যাপিরো টেস্ট ডট টেস্ট এই ফাংশনটার ভিতরে আপনি জাস্ট ডেটাটা দিয়ে দিবেন, সে হচ্ছে আপনাকে বলে দিবে, পি ভ্যালু দিয়ে দিবে বা সবকিছু দিয়ে দিবে যা যা দরকার। সো আমি নর্ম ডিএফ এর আইকিউ ভেরিয়েবলটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে কিনা সেটা দেখতে চাচ্ছি। সো আমি রান দিলাম। তো রান দিলে আমার পি ভ্যালু আসলো কত? 0.9174। সো শাপিরোইক নর্মালিটি টেস্টের নাল হাইপোথিসিসটা হচ্ছে, নাল হচ্ছে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য অবজার্ভড ডিস্ট্রিবিউশন অ্যান্ড দ্য theoretical distribution of or theoretical normal distribution. সো দেখেন, আমি নালটা কিভাবে ডিফাইন করলাম এখানে, there is no difference in the observed distribution and the theoretical normal distribution. সো অবজার্ভ যে ডিস্ট্রিবিউশনটা আসছে সেটার সাথে থিওরিটিক্যাল নর্মাল ডিস্ট্রিবিউশনের কোনো ডিফারেন্স নাই। সো নো ডিফারেন্স। সো যে নাল, এই ব্যাপারটা এখান থেকে আসছে। সো এটাকে দেখেন, আমি পি ভ্যালু যেহেতু 0.9174 আসছে, সো এটা অবভিয়াসলি এই 0.9174 ইজ গ্রেটার দেন 0.05। আমি যদি 5% সিগনিফিকেন্স লেভেল চিন্তা করি, সো নাল ইজ নট রিজেক্টেড, নাল ক্যানট বি রিজেক্টেড। সো নাল কি ছিল? অবজার্ভ ডিস্ট্রিবিউশন আর নর্মাল ডিস্ট্রিবিউশন সেম। তো সেক্ষেত্রে আমরা এটাকে মানে রিজেক্ট করলাম না। ঠিক আছে? সিমিলারলি আমাদের পয়েজ ডেটা যেটা ছিল কল, আচ্ছা ওইটা তো রিমুভ করে দিচ্ছি। সো ওইটার ক্ষেত্রেও আমরা সেম ভাবে টেস্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা, পি ভ্যালুটা হয়তো অনেক কমে যাবে, হইতে পারে সেটা 0.1-এর নিচে নেমে আসছে বা 0.05-এর নিচে নেমে যেতে পারে। তো সেটার চান্সই বেশি, কারণ ওইটা তো তো অবভিয়াসলি দেখতে নর্মালের মতো ছিল না। সো এইভাবে আমরা জিনিসটা টেস্ট করতে পারি। সো এইভাবে হচ্ছে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ফাংশন থাকবে যেটাতে আমরা সরাসরি আউটপুটটা পেয়ে যাব। আচ্ছা, তো এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? ওকে। সো এতক্ষণ আসলে যা দেখাইলাম সেটাই, সেম জিনিসটাই, সেম প্রিন্সিপালটাই অন্যান্য সব ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যেমন এখানে আমরা যেটা দেখতেছি, আম, আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বোঝানোর জন্য আমি অ্যাকচুয়ালি কোনো ডেটা ইউজ করি নাই, আমি নিজে জেনারেট করে নিছি। সো জেনারেট করার জন্য যেটা করলাম, ওই কিছুক্ষণ আগে যে ফাংশনগুলো দেখাইছিলাম উপরে ছিল, কোথায় গেল, হ্যাঁ এই যে আর পয়জন, আর ইউনিভ, আর নর্ম, ওইরকমই একটা ফাংশন হচ্ছে ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে আর বাইনোম। হ্যাঁ। সো আর বাইনোমের মধ্যে প্রথম আর্গুমেন্ট হচ্ছে আমি কতগুলো মানে ইয়ে চাই, র্যান্ডম নাম্বার চাই। দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে যে কত মানে সেই যে বার্নৌলি ট্রায়াল, নাম্বার অফ ট্রায়ালস কতগুলো, সাইজ, এটা হচ্ছে সেই এন। এই এন কিন্তু সেই এন না, ঠিক আছে? এইটা হচ্ছে নাম্বার অফ, মানে নাম্বার অফ র্যান্ডম নাম্বার। আর এটা হচ্ছে বার্নৌলি ট্রায়াল কতগুলো হবে। So, একটা বার্নৌলি ট্রায়াল হইলে ওইটা হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন, আর 10টা হইলে সেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ এন ইজ ইকুয়াল টু 10। আর পি এর ভ্যালুটা আমরা জাস্ট চেঞ্জ করে দেখতে পারি যে কি হয় না হয়। সো এটা যদি রান দেই, আচ্ছা রান দেওয়ার আগে পি আর এন তো সেভ করে নিতে হবে। তো আমি এইটুকু ফার্স্টে রান দিই। খেয়াল করেন, 118 নম্বর লাইনে দুইটা জিনিস একসাথে অ্যাসাইন হচ্ছে এবং মাঝখানে একটা সেমিকোলন আছে। ঠিক আছে? তো আপনাদের যদি মনে থাকে আমি বলছিলাম যে একই সাথে মাল্টিপল কমান্ড যদি আমি রান দিতে চাই সেক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে কার্লি ব্র্যাকেট ইউজ করা। কার্লি ব্র্যাকেটের ভিতরে এন দিয়ে হচ্ছে 100, দেন পি দিয়ে হচ্ছে 0.35। সো তারপর যদি আমি এগুলোকে প্রিন্ট করি, ধরলাম প্রিন্ট পি,
আর উপরে যদি দেই প্রিন্ট এন, এখন যদি আমি এই কার্লিটাকে রান দিই, সেক্ষেত্রে আমার আউটপুট দুইটা একসাথে আসবে। কিন্তু আমি যদি এটা কার্লির বাইরে দিতাম, আলাদাভাবে রান দিতাম, এখন যদি রান দিই, সেক্ষেত্রে প্রথমে এটা আলাদাভাবে রান হইলো, দেন এটা আলাদাভাবে রান হইলো। সো এইটা হচ্ছে কার্লি আর এইভাবে আলাদা রান দেওয়ার পার্থক্য। আর এই সেম কাজটা এই সেমিকোলনের মধ্যেও কাজ করে। আমি যদি ধরেন এই সবটাকে নিয়ে আলাদা করে ফেলি, এখানে সেমিকোলন দেই, উপরে নিয়ে যাই, আবার সেমিকোলন দিয়ে উপরে নিয়ে যাই, সেমিকোলন দিয়ে উপরে নিয়ে দিই, এই সবটা যদি আমি রান দিই, তাহলে দেখেন সবগুলা আউটপুট একসাথে আসতেছে। সো আমি জাস্ট লাইন কমানোর জন্য দুইটাকে একসাথে রান দিচ্ছি এবং এখানে সেমিকোলন ইউজ করছি। তো আপনার যদি অন্যদের কোডের মধ্যে এরকম কিছু দেখেন, হতবাক হওয়ার কিছু নাই, এটা জাস্ট একসাথে দুইটা লাইন রান দেওয়া যায়, এটাই। সো এটা আমি সরাই দিই, এগুলোও সরাই দিই। ওকে। সো নাম্বার, সিড নাম্বার সেট করে নিলাম। তারপর হচ্ছে কতগুলো র্যান্ডম নাম্বার চাচ্ছি সেটা ডিফাইন করলাম এখানে, এন ইজ ইকুয়াল টু 100। আমি আবার বলি, এই এন আর এই প্যারামিটারের যে এন, এটা কিন্তু সেম না। হ্যাঁ, এই যে এন, এটা কিন্তু সেম না। আমি জাস্ট কতগুলো ট্রায়াল হবে সেটার জন্য ওইটা চেঞ্জ করে দিছি। ওই এনটা হচ্ছে সেইটা, যে 100টা ট্রায়াল হবে নাকি 1000টা ট্রায়াল হবে। তো প্রত্যেকটা ট্রায়ালের মধ্যেই কিন্তু, কি বললাম, সরি ট্রায়াল না, হ্যাঁ প্রত্যেকটা ট্রায়ালের মধ্যে কতগুলো রান থাকবে, মানে এন এর ভ্যালু কত হবে সেটা ডিফারেন্ট। সো আমি এটা রান দিচ্ছি, আহ, এইটুকু রান দেই, তারপর চেক করি ডিএফ এ কি আছে। ডিএফ এ জাস্ট আমাদের সেই ভ্যালুগুলো আছে, যে হ্যাঁ প্রথমবার রান দেওয়ার পরে তিনটা সাকসেস আসছে। এন এর ভ্যালু কত ছিল, 10 ছিল, So, 10টার মধ্যে তিনটা সাকসেস। সেকেন্ড টাইম রান দেওয়ার সময় পাঁচটা সাকসেস। থার্ড টাইম রান দিলে তিনটা, পাঁচটা, ছয়টা, একটা, চারটা, এইভাবে হচ্ছে বিভিন্ন রকম সাকসেস। সো ধরেন র্যান্ডমলি আমি 40 নাম্বার ট্রায়ালে কতগুলো সাকসেস আসছে সেটা দেখতেছি, সেটা হচ্ছে দুইটা সাকসেস। সো নাম্বার অফ ট্রাইস হচ্ছে 10, 10টা ট্রায়ের মধ্যে তিনটা সাকসেস আসছে, এইভাবে আর কি ব্যাপারটা কল্পনা করা যায়। এবার আমি যদি এটা প্লটটা মানে দেখতে চাই, প্লট দেখার জন্য আমাদের কি দরকার, শুধুমাত্র এই একটা কলাম দরকার, এক্স বাইনোম। সো জিজি প্লটের মধ্যে এই ডিএফটার বরাবর অ্যাসথেটিক দিচ্ছি এক্স ইকুয়াল টু এক্স বাইনোম, দেন হিস্টোগ্রাম, আর কিছু দিলাম না এখানে, হচ্ছে ওই কি বলে, ডেন্সিটিটা আমি অ্যাড করি নাই, কারণ ডেন্সিটিটা অ্যাড করলে একটু হিজিবিজি হিজিবিজি আসে কেন যেন। আচ্ছা যাও, সেটা রান দিচ্ছি। 100টা দিলে এরকম থাকতেছে। তো আমি 100টা ট্রায়াল দেওয়ার পরে এরকম একটা ফিগার পাচ্ছি, যেখানে ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে 2 থেকে 3-এর মাঝখানে ম্যাক্সিমাম। কারণ কি, পি এর ভ্যালুটা হচ্ছে 0.35। বাট আমি যদি পিটাকে 0.5 করে দিই, লেটস সে এটা একটা কয়েন টস, কয়েন টসের ক্ষেত্রে 50% চান্স আছে হেড আসার, 50% চান্স আছে টেল আসার। সো 10বার ট্রাই করার পর ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে আমি 5-এর দিকে জিততে পারতেছি, কারণ আমার এখন কয়েনটা ফেয়ার। 100বার ট্রাই করলে আমার এরকম ম্যাক্সিমাম কেসে এই রেঞ্জের মাঝেই থাকতেছে। সো এই ছিল বাইনোমিয়ালের ব্যাপারটা। এখানেও একদম সেম ভাবে পি বাইনোম, ডি বাইনোম, আর বাইনোম, এই ব্যাপারগুলো ইউজ করা যায়। একটা জিনিস যেটা মিস গেছে এই প্রবাবিলিটির ফাংশনগুলোর মধ্যে, সেটা হচ্ছে কিউ বা কোয়ান্টাইল। হেল্পে গেলে দেখবেন, আহ, এই যে ডি পয়েস, পি পয়েস, আর পয়েস, আমরা এই তিনটার এক্সাম্পল দেখছি, বাট কিউ পয়েসের এক্সাম্পলটা দেখি নাই। সো কিউ পয়েসের এক্সাম্পলটা দেখার জন্য আমরা একটু আবার নর্মাল ডিস্ট্রিবিউশনে রিটার্ন করি। সেখানে আমি এইটুকু রান দিই, জাস্ট সেম আউটপুটটা আরেকবার দেখার জন্য। দেখেন এখন আমি একটা কোয়েশ্চেন করি, এই যে আমাদের ডেটাটা হাতে আছে, এটা কিসের ডেটা ছিল, আইকিউ ফর এই প্যারামিটার। সো এটা ছিল আমাদের এই ডিস্ট্রিবিউশনের প্যারামিটার গুলো। সো এই প্যারামিটার নিয়ে মিন যেখানে এরকম, এসডি যেখানে এরকম, আমি একটা কমেন্ট দিয়ে রাখি,
রান দিয়ে দেখে নিই এগুলা কত কত ছিল। এটা হচ্ছে 93, 93.4। আর এসজি হচ্ছে 74.48। সো 17.48। এই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনের প্যারামিটার। সো এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 75-এর কম থাকবে তার প্রবাবিলিটি কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে কিউ দিয়ে দিতে হবে, কিউ নর্ম, ফার্স্ট ব্র্যাকেট, প্রবাব, আচ্ছা, পি, সরি সরি সরি, আমি যেটা বলছি সেটা হচ্ছে উল্টাটা। এখানে মানে আমাদের আর্গুমেন্ট হচ্ছে পি, তার মানে আমরা প্রবাবিলিটি দিয়ে দিব পি, যে 0.3, মানে এখানে লোয়ার কত পার্সেন্ট, মানে কত আইকো স্কোরের নিচে 30% মানুষ আছে। ঠিক আছে, এটা হচ্ছে সেটা। কোয়েশ্চেনটা হচ্ছে আইকিউ স্কোর কতর নিচে 30% মানুষ আছে। আমি এই ফাংশনটা দিয়ে সেই অ্যান্সারটা পাবো। আমি এটার ভিতরে হচ্ছে এই ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, দেন এটা রান দিচ্ছি। আচ্ছা, এখানে সেমিকোলন চলে আসছে। অ্যান্সারটা হচ্ছে 84। এর মানে হচ্ছে 30% মানুষ অ্যাকচুয়ালি 84 বা তার কম স্কোর পাইছে। আমি এখানে প্রবাবিলিটি থেকে লোয়ার কতজন মানুষ আছে সেটা পাচ্ছি। দেখেন, আমি যদি এখানে 0.5 দিই, আমি এক্স্যাক্টলি কোন ভ্যালু পাবো জানো? 93.4। কারণ এই 0.5 মানে হচ্ছে 50% মানুষ কোন স্কোরের কম ভ্যালু পাইছে, মানে কম কম মানুষ আছে 50% স্কোরের কম পাইছে। তো সেটার অ্যান্সারটা হচ্ছে এখান থেকে পাইলাম 0.5 দেওয়ার মাধ্যমে। সো মজার বিষয় হচ্ছে, আমি যে গতকালকে বলতেছিলাম না যে সিগনিফিকেন্স লেভেল আলফার ভ্যালু কত ধরবো, সেখান থেকে পি ভ্যালু কিভাবে পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। সো আগামী দিন যেদিন হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক গুলো নিয়ে কথা বলবো, সেখানে হচ্ছে এই ফাংশনটার একটা ইউজ আসবে। ধরেন কিউ নর্ম পি ইজ ইকুয়াল টু 0, মিন ইজ ইকুয়াল টু 0, এস ডি ইকুয়াল টু 1। সো মিন ইকুয়াল টু 0 আর এস ডি ইকুয়াল টু 1 কোন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হয়? স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোন পয়েন্টে 0.5%-এর কম মানুষ থাকবে বা কম অবজারভেশন থাকবে? অবজারভেশন বলি বারবার, কেন ভুলে মানুষ বলে ফেলি, যাই হোক। সো সেটার অ্যান্সার হচ্ছে 0। সো আমি যদি এটাকে চেঞ্জ করে 0.025 দেই, আমার নাম্বারটা হচ্ছে -1.95। আর আমি যদি এখানে একটা নতুন আর্গুমেন্ট দেই যে লোয়ার লোয়ার টেইল ইকুয়াল টু ফলস, সেক্ষেত্রে আমাদের নাম্বারটা হচ্ছে 1.96। সো এই ভ্যালুটা হচ্ছে টু টেইল টেস্টের জন্য আমার ক্রিটিক্যাল ভ্যালু কত হবে সেইটা। টু টেল টেস্টের জন্য 5% লেভেলে ক্রিটিক্যাল ভ্যালু কত হবে সেটা হচ্ছে এইটা। তো যাই হোক, আজকে হয়তো এটা একটু এক্সট্রা লাগতেছে, তো এটা নিয়ে আর কথা বলবো না, বাট মেইন কথা হচ্ছে এইটারও ইউজ আছে, সামনে আমরা এটা নিয়ে ইউজ দেখবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। এটা একটা জাস্ট ট্রেইলার ছিল, সামনে ডিটেলস দেখবো এই বিষয়টা নিয়ে। তো কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না থাকলে আজকে এখানে পর্যন্ত শেষ করে দিব।